তো না লাইভ স্ট্রিম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ লং টাইম লাইভ ক্লাস লাইভ এক্সাম এবং আসপেক্ট সিরিজের পক্ষ থেকে ম্যারাথন প্রস্তুতি শেষে আমরা তোমাদের প্রশ্ন সলভেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে হাজির হয়েছি আমাদের সবচেয়ে বড় মানে হচ্ছে বিগ টিম নিয়ে। আমাদের টিমের এক অংশ এখানে বায়োলজি ডিপার্টমেন্ট আমাদের সাথে আছে। আমরা তোমাদেরকে হচ্ছে একটু বলবো যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, তোমরা একটু শুনতে পাচ্ছ কিনা আমাদেরকে বলো। আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট হচ্ছে, তোমরা জানো যে আমাদের আসপেক্ট সিরিজের টিমটি সবচেয়ে স্ট্রং একটা টিম নিয়ে আমরা সবসময় কাজ করি এবং আমাদের এই টিমের হচ্ছে মানে হচ্ছে প্রশ্ন সলভ সবার আগে লাইভ আমরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা সবার আগে আমরা লাইভে চলে আসছি। সো দেখো তোমাদের হচ্ছে সাউন্ড এবং আদার্স সব কিছু ঠিক আছে, সাউন্ড শুনতে পাচ্ছ কিনা স্পষ্টভাবে। এবং সেই সাথে আমি তোমাদেরকে বলবো হচ্ছে আমরা আমাদের মানে হচ্ছে তোমাদের আজকের গাইডলাইন সেশন শেষে সন্ধ্যা 7টায় তোমাদের একটা আমন্ত্রণ জানিয়ে রাখি কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার বা পরবর্তী কী কী জায়গায় তোমরা পরীক্ষা দিতে পারবা। আর সেই লাইভ সেশনটি আমাদের থাকবে সন্ধ্যা 7টার সময় আসপেক্ট সিরিজের পেজে, এবং সেখানে হচ্ছে কৃষির টপার এবং সামনে যে পরীক্ষাগুলো বাকি আছে আদার্স পরীক্ষাগুলো নিয়ে তোমাদের কেরিয়ার কি হতে পারে সেই নিয়ে আমরা কথা বলবো। সো এই মুহূর্তে আমরা আসলে চলে যাব সরাসরি প্রশ্ন সলভে। আমরা প্রশ্ন সলভে টিমের হচ্ছে আমরা বায়োলজি ডিপার্টমেন্ট আছে, আমার পাশে আছে ঢাকা মেডিকেল কলেজে তোমাদের প্রিয় রাজ ভাইয়া, এবং আছে কৃষিবিদ আবু হুরাইয়া রায়হান, সে হচ্ছে আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট পুরোটাই। তারপর আছে ইফাত, হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এই পর্দার আড়ালের মানুষগুলোকে তোমরা হচ্ছে এখন খুব ভালোভাবে শুনতে পাচ্ছ। সাউন্ড নাকি একটু স্লো আছে, এখন ঠিক আছে কিনা দেখো তো একটু। আচ্ছা ওকে, তাহলে আমরা আসলে দেরি করব না, আমরা সরাসরি যেতে চাই তোমাদের হচ্ছে প্রশ্ন সলভে। যে যে জায়গাগুলো সমস্যা, কারণ এই সামনে যে তোমাদের হচ্ছে কাটমার্ক তো ব্যাপারটা থাকবে, তাছাড়া যে কোনো ভর্তি পরীক্ষার সময় সামনে তুমি হচ্ছে এই প্রশ্নগুলো তোমার কারেকশন হতে পারে। সো দেখো, তা আমরা আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ ও কাটমার্ক বিষয়ে বিশ্লেষণ আমরা এখন হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টে চলে যাব সরাসরি। বায়োলজি ডিপার্টমেন্টের হচ্ছে তোমরা একটু কথা বলে নাও, বায়োলজি ডিপার্টমেন্ট কিভাবে সলভ করবা। আমি আসছি কেমিস্ট্রি করবে। সাউন্ড কোয়ালিটি এখনো কম আছে। ধন্যবাদ হোসাইন ভাইকে। তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের বহুল আকাঙ্ক্ষিত সেই কোশ্চেন সলভের দিকে চলে যাই। তোমরা অনেকেই তাকিয়ে এসো যে ভাইয়ারা কি সলভ দেয়। তো আমি তোমাদের রাজ ভাইয়াকে অনুরোধ করছি যে ও মানে অতি সত্বর আসলে শুরু করে দিক। রাজ, তাহলে তুমি শুরু করে দাও কোশ্চেন সলভ। না শুরু করে দাও। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, যারা লাইভে যুক্ত আছেন তো একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দেন এবং হচ্ছে কমেন্ট করেন, জানিয়ে দেন এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। কারণ অনেকে বলতেছিল যে সাউন্ড কোয়ালিটি সমস্যা আছে, এখন সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানিয়ে দাও। আর আমরা দ্রুত সমাধানে চলে যাব। আমাদের এরপর হচ্ছে ফিজিক্স সমাধান হবে, কেমিস্ট্রি, অর্থাৎ প্রত্যেকটা বিষয় একদম ব্যাখ্যা সমাধান করিয়ে দেবো। এখন আমরা বলতে সাউন্ড নাই, সাউন্ড ইস্যু। আচ্ছা ঠিক আছে। তামিমা তাসনিম জানিয়েছো, ঠিক আছে ওকে। তোমরা একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, আশা করি সাউন্ড করে আমরা সব কিছু ঠিক করে ফেলছি। ওকে, এখন দেখো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক থাকলে আমরা হচ্ছে সমাধানে চলে যাব। আমরা তিনজনে হচ্ছে বায়োলজি সমাধান করাবো, তাহলে আমি প্রথম কয়েকটা প্রশ্ন সমাধান করাবো। এক কথায় সাউন্ড নেই বলে চলো। আচ্ছা তোমার সাউন্ডটা বাড়িয়ে নাও, বাট আমাদের এখন সাউন্ড করে সব ঠিক আছে, আমরা চেক করেছি ওকে ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আর দেরি না করে সমাধান করি এবং হচ্ছে আজকে যে তোমরা পরীক্ষা দিয়েছো তোমাদের ভর্তি পরীক্ষা কাটমার্ক কত হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো পর্যায়ক্রমিকভাবে। আমি আমার দিকটা আলোচনা করব। প্রত্যেকটা ভাইয়া তাদের যে কতটুকু কাটমার্ক হতে পারে, তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের আলোকে তোমাদের হচ্ছে বলবে।
ওকে ঠিক আছে, তাড়াতাড়ি করেন, ঠিক আছে ওকে। তাহলে আমাদের জীববিজ্ঞান প্রশ্নটা একটু মনে হয় একটু ক্রিটিক্যাল প্রশ্ন হয়েছে, মনে হচ্ছে যে এমনিতে প্রশ্নের ফন্টগুলো অনেক বেশি ছোট, আর প্রশ্ন একটু কোয়ালিটি একটু মানে তুলনামূলক একটু হার্ড হয়েছে আমার দিক থেকে বায়োলজি, বাট 25-এর মধ্যে অ্যাভারেজ কিন্তু 18+ ইজিলি পাওয়া পসিবল, কয়েকটা প্রশ্ন ব্যতীত। ওকে, আর কথা না বেরিয়ে আমরা হচ্ছে সমাধান শুরু করি। তো তোমরা কি কি কে কোনটা অ্যান্সার দিয়েছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমরা মিলিয়ে নেই। ওকে, 1 নাম্বার যে কোশ্চেন দেখো, মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের আমি হচ্ছে যে কোষ বিভাজন চ্যাপ্টারটা ক্লাস নিয়েছিলাম, সেই কোষ বিভাজন চ্যাপ্টারটিতে একদম ডিটেলস পড়ে দিয়েছিলাম মাইটোসিসের যে 5টা ধাপ রয়েছে এবং যে প্রোফেজ 1-এর যে 5টা ধাপ রয়েছে এটা কিন্তু সাদৃশ্য বলে দিয়েছিলাম। তাহলে আমাদের কিন্তু প্রোমেটাফেজ অ্যাস্টার রশ্মি গঠন করে কোনটাতে? অ্যাস্টার রশ্মি গঠন করবে হচ্ছে কি প্রোমেটাফেজ ধাপে। অ্যাস্টার রশ্মি কোথায় গঠন করবে? প্রোমেটাফেজ ধাপে। তাহলে অ্যান্সার হচ্ছে কি সি নাম্বার। তাছাড়া বলছিলাম যে প্রোমেটাফেজ ধাপে আমাদের কি হয়? প্রোমেটাফেজ ধাপে আমাদের কিন্তু হয় ক্রোমোজোমাল কিন্তু নৃত্য দেখা যায়। ওই যে তোমরা দেখছিলাম না একটা কেউ যে গান একটা সেট করে কি নাচানাচি শুরু হয়েছিল না, আমি কিন্তু তোমাদের কিন্তু ক্লাসে বলেছিলাম। তো আমরা কিন্তু প্রোমেটাফেজ ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সাদা শুনতে কিন্তু আমাদের কমন চলে আসছে, অর্থাৎ আমাদের গুচ্ছ নেটওয়ার্ক বইয়ের কিন্তু জয় জয়কার। আমরা কমনের ডাটা সহ কোন প্রশ্নটা কোন পেজ থেকে আসছে, কোন অধ্যায় থেকে আসছে, হুবহু আসছে কিনা, অনুরূপ আসছে, সব ডিটেলস আমরা একটু পরে পোস্ট করে দেবো। ওকে, তাহলে আমাদের অ্যাস্টার রশ্মি গঠন করে কি প্রোমেটাফেজ ধাপে। অ্যাস্টার কি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ট্রাকশন ফাইবার সৃষ্টি হয়, এটাকে বলা হয় কি অ্যাস্টার রশ্মি। তাহলে আমাদের কিন্তু 1-এর হচ্ছে সি নাম্বার। ওকে ডান। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন? তোমাদের বলেছিলাম যে বিভিন্ন বিজ্ঞানীর অবদান কিন্তু আমাদের পড়তে হবে, কোন কোষ তত্ত্বকে প্রদর্শন করেছিলেন, তারপর কোষ আবিষ্কার কে করেছিলেন বা কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছিলেন। আমরা কিন্তু বায়োলজি ফার্স্ট এবং সেকেন্ড পড়তে সাদর্শন যে ক্লাসটা নিয়েছিলাম সেই সাদর্শন ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম প্রত্যেকটা বিজ্ঞানী কিন্তু অবদান পড়তে হবে। একদিন পরীক্ষায় কিন্তু সাল আসে না, কিন্তু আমাদের কিন্তু কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু বায়োলজিতে খুবই আসে। তো আমাদের হচ্ছে সাইটোসল শব্দটি প্রথম প্রয়োগ করেন হচ্ছে H.A. লার্ডি, ডি নাম্বার। তা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার করেছো তাদেরটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা একদম বেসিক একটা কোশ্চেন, সাইটোসল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? H.A. লার্ডি। তাহলে যারা 2-এর ডি অ্যান্সার করেছো তাদেরটা রাইট। এই তো আকি কমেন্ট করে জানিয়ে দিয়েছো, তার মানে আকি মনে হয় রাইট অ্যান্সার দিয়েছো। ওকে ভেরি গুড। নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো হলোথোরিয়া টিউবুসলোসা কোন পর্বের পানি? তোমাদের কিন্তু পানি জগতের শ্রেণীবিন্যাস যখন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেই চ্যাপ্টারে কিন্তু বলেছিলাম যে বৈজ্ঞানিক নাম থেকে কিন্তু প্রশ্ন আসবেই, কয়েকটা কিন্তু আমি বৈজ্ঞানিক নামও লিখে দিয়েছিলাম, ঠিক আছে? অর্থাৎ আমাদের সাজেশন থেকে কিন্তু একদম হুবহু 100% কিন্তু কমন। তাহলে আমাদের কিন্তু গুচ্ছ নেটওয়ার্ক বই কিন্তু আমাদের কিন্তু কমনের কিন্তু জয় জয়কার। তাহলে তোমাদের আমরা যারা ক্লাস নিয়েছিলাম 2 মাস কষ্ট করে, আশা করি সেই কষ্টে সফলতা তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। ওকে, তাহলে হচ্ছে কি এটার বইয়ের নাম হচ্ছে কি সমুদ্র শসা। এখন বলো তো সমুদ্র শসা কি? কোথায় থাকে? পানিতে থাকে না? সমুদ্র শসা কোথায় থাকবে? পানিতে থাকবে। তাহলে আমাদের এখানে কোন পরের পানি? একাইনোডার্মাটা। কোন পরের পানি? একাইনোডার্মাটা। এটা কি 3-এর হচ্ছে বি নাম্বার। অর্থাৎ কন্টকতয় যে পানি নামে পরিচিত তারা কি একাইনোডার্মাটা। তাহলে 3-এর হচ্ছে বি নাম্বার, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। ভাইয়া এরিয়া থেকে বের হতে পারলাম না, আর ভাইয়া লাইভে চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, তোমরা এরিয়া থেকে বের হও নাই, কিন্তু আমাদের এই যে লাইভের জন্য কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অপেক্ষা করতেছে, কারণ আমাদের কিন্তু গুচ্ছ নেটওয়ার্ক সারা বাংলাদেশে কিন্তু স্টক আউট হয়েছিল। অর্থাৎ তোমাদের যে আস্থার যে প্রতীক, অর্থাৎ তোমরা কিন্তু বাসায় যাওয়ার অনেকে কিন্তু ফোন নিয়ে গেছো, তোমাদের সাথে মা বাবা কিন্তু পরীক্ষার হলে গিয়েছিল, তারা কিন্তু অনেকে কিন্তু গাড়িতে থাকা অবস্থায় কিন্তু লাইভ দেখতেছে। আমরা দিচ্ছি এখন পর্যন্ত অনেকে লাইভে আছো, তো ক্লাসটি শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করো, প্রশ্ন সমাধান শেয়ার করো, যাতে করে কার কয়টা হয়েছে মিলিয়ে নিতে পারো। তো এভারেজ কত কাটমার্ক হতে পারে সেটা আমরা ডিটেলস আলোচনা করবো, প্রশ্ন সমাধানে চলে যাই। তাহলে 3-এর যারা বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদেরটা রাইট, অর্থাৎ সাদর্শন থেকে কিন্তু সব কমন। নেক্সট প্রশ্ন, স্ত্রী গাসপরিং এর বৈশিষ্ট্য কোনটি? বলেছিলাম না বায়োলজিতে কোনটা বৈশিষ্ট্য নয়, কোনটা উদাহরণ, ছক, এইগুলোতে কিন্তু বিশেষ করে প্রশ্নগুলো এসে থাকে। তাহলে আমরা জানি পুরুষ, তাহলে আমাদের কি যেহেতু স্ত্রী গাসপরিং বলছে, তাহলে 3টা হচ্ছে পুরুষ গাসপরিং বৈশিষ্ট্য, আরেকটা কি থাকবে? স্ত্রী গাসপরিং বৈশিষ্ট্য। তো অ্যানালসার কি কোথায় থাকে? আমরা কি পড়ছিলাম? পুরুষে। তারপর অপেক্ষাকৃত কি ছোট থাকবে, আর হচ্ছে কি সুপ্রাঅ্যানাল প্লেট। এই 3টা হচ্ছে কি পুরুষ গাসপরিং স্পষ্ট, ঠিক আছে? বাট ওবিপজিটর কোথায় থাকবে? স্ত্রী গাসপরিং, যেটা কি বোল্ড করে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ আমাদের পুরুষ আর স্ত্রীর মধ্যে পার্থক্য, বিশেষ একটা পার্থক্য হচ্ছে কি একটাতে ওবিপজিটর থাকে আর একটা হচ্ছে ওবিপজিটর থাকে না। অর্থাৎ মেন যে কোশ্চেন সেটাতে কিন্তু আমাদের কিন্তু অপশনে দিয়ে দিয়েছে। ভাইয়া ব্যাখ্যা না দিয়ে উত্তর দেন তাড়াতাড়ি। ওকে 4-এর সি ডান। নেক্সট প্রশ্ন, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? এটা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা যে আমাদের কোষ সংজ্ঞানো যে রয়েছে, কোষ সংজ্ঞানো কিন্তু কাজগুলো ডিটেলস পড়তে বলেছিলাম, কোষ সংজ্ঞানো কিন্তু কাজ থেকে চলে আসছে। রাইবোজোমকে কি কোষের কি প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, গোলগি বডিকে কোষের কি ট্রাফিক পুলিশ বলা হয়, বাট মাইক্রোটিউবুলস অনেক কিন্তু এটা পড়ে না, মাইক্রোফিলামেন্ট মাইক্রোটিউব প্রত্যেকটা যে কাজ
সেইগুলো কিন্তু স্কিপ করে ফেলে। তো মাইক্রোটিউবুলস কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম বিপরীত মেরুতে চলতে কি করে, সাহায্য করে। তাহলে পাশের হচ্ছে ডি নাম্বার রাইট। নেক্সট, পত্রত উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটি? বায়োলজিতে কোনটি করে কোনটি না? না শব্দটা ম্যাঙ্গো পিপল রয়েছে যারা কিন্তু এই না শব্দটা কিন্তু খেয়াল করে নেয়, তারা কিন্তু ডিরেক্ট কিন্তু পটাশিয়াম অ্যান্সার করে ফেলছে। বাট যখন মনে করছে যে কি না দিছে, তখন কিন্তু একটু কনফিউশন পড়ে গেছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে না যারা খেয়াল করছো তারা কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছো। তাহলে স্টার্চ, পটাশিয়াম আয়ন, গ্লুকোজ 6 ফসফেট, তিনটা কিন্তু আমাদের পত্ররন্ধ্র উন্মোচন আর বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। আর ব্লু লাইট হচ্ছে পত্ররন্ধ্র খোলা কি করে, নিয়ন্ত্রণ করে। বাট যেহেতু অপশনে কিন্তু এই তিনটা নিয়ন্ত্রণ করে, তাহলে এই নাম্বার কি হবে, রাইট অ্যান্সার। এটা হচ্ছে কি, নিয়ন্ত্রণ করে না। তাহলে যারা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন অ্যান্সার করেছো তাদেরটা রাইট। ওকে, নেক্সট, কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? বলছিলাম যে বিএমআই হচ্ছে তোমাদের কিন্তু ক্লাসও কিন্তু আমি পড়িয়ে দিয়েছিলাম যে বিএমআই যে আমরা যদি জানি কি 18.5 এর থেকে যদি আমাদের হচ্ছে 24.9 হয়, এটা হচ্ছে কি স্বাভাবিক ওজন। যদি 18.5 এর নিচে হয় সেটা হচ্ছে কি শরীরের ওজন খুবই কম। দেন আমাদের যদি 25 থেকে 29.9 হয় এটা কি অতিরিক্ত ওজন। বা 30 থেকে যখন হচ্ছে 34.9 হয় তখন কিন্তু আমাদের কি স্থূলতার কি ধরে থাকি, প্রথম স্তর। যখন 35 থেকে 39.9 সেটাকে আমরা স্থূলতার দ্বিতীয় স্তর বলে থাকি। আর 40-এর বেশি যদি হয় সেটাকে আমরা স্থূলতার তৃতীয় স্তর বলে থাকি। আর পরীক্ষায় তোমাকে কি বলছে, প্রথম শ্রেণীর স্থূলতা। তাহলে প্রথম শ্রেণীর যে স্থূলতা অর্থাৎ সেটা আমরা কি পড়ছিলাম, 30 থেকে 34.9। তাহলে অপশন কোনটা রাইট আনসার, বি নাম্বার। বি ফর বাংলাদেশ, বি ফর বিলিয়ন। তো আজকে যারা বি নাম্বার অ্যান্সার দিয়েছো তারা কিন্তু অবশ্যই ব্রিলিয়ান্ট। যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো এবং বিএম এর ছকটা পড়েছো তারা কিন্তু খুব ইজিলি অ্যান্সার দিতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেন, সাধারণত সর্দি কাশি কোন ভাইরাসের কারণ হয়? বলছিলাম না ভাইরাস থেকে অনুজীব থেকে কোনো প্রশ্ন আসে, কোনটা ভাইরাস গঠিত রোগ, মানুষের পানি দেহে কোন ভাইরাসের কারণে হয়, সেটা হচ্ছে কি রাইনো ভাইরাস। কি হবে, রাইনো ভাইরাস। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে প্রথম 8টা প্রশ্নের সমাধান করে ফেললাম। এরপরে আমাদের সামনে আসতে হচ্ছে রায়হান ভাই বাকি প্রশ্নগুলো সমাধান করবে, তারপরে আমাদের হচ্ছে ইফাত ভাই চলে আসবে। ওকে, ঠিক আছে, আমরা তিনজনই সমাধান করাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের রাজ্জাক ভাই আসলে তোমাদের অনেক বেশি তথ্য বলে ফেলছে। আমি কি করব, খুব দ্রুতই তোমাদের হ্যাঁ ব্যাখ্যা পরে দিব, কোনো টেনশন করো না তোমরা। অনেক আচ্ছা, প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা? সবচেয়ে ছোট ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুড ও মাউথ ভাইরাস। এটা হচ্ছে 8 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, বুঝতে পারছো? 8 থেকে 10 মাইক্রোমিটার। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন হয়েছে আর কি। ওকে, তোমরা উত্তরগুলো জেনে যাও, শুধু উত্তরগুলো জেনে যাও। ওকে, এরপরে দেখো, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্রোপোনিন 1, ইসিজি, ইটিটি, এমআরআই। তো আমরা সবাই জানছি যে এমআরআই এর মাধ্যমে হচ্ছে আসলে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায়। বাকি যে তথ্যগুলো আছে, যেমন ট্রোপোনিন 1, এটা দিয়ে নরমালি হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত হইতে পারি, বুঝতে পারছো? ইসিজি হচ্ছে হার্টের একটা প্রাথমিক পরীক্ষা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা অনেক ব্যস্ত হয়ে গেছো, এটা আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখো, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? রক্তপাত হ্রাস করে কে? আসলে রক্তপাত বন্ধ করে কে, এটা আমাদের জানতে হবে। কে করে? প্লেটলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকা টোটালি রক্তপাত বন্ধ করে দেয়। অনুচক্রিকা কি করে? টোটালি রক্তপাত, হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে রক্তপাত বন্ধ করে দেয়। তো এই অনুচক্রিকা থেকে নিঃসৃত কে আছে? সেরাটোনিন। এই সেরাটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ আছে, সে হচ্ছে রক্তনালীকে সংকোচন করে রক্তনালিকাকে টোটালি কি করে দেয়? রক্তপাতে হ্রাস করে দেয়, বুঝতে পারছো? তাইলে এটার উত্তর হবে কিন্তু 11 নম্বরের উত্তর হবে হচ্ছে সেরোটোনিন। আচ্ছা, তোমরা হচ্ছে 4 নাম্বার সেটের উত্তর কিন্তু তোমরা দেখতেছো, 4 নাম্বার সেটের, বুঝতে পারছো? 4 নাম্বার সেটের আমরা যে পর্যায়ক্রমিক উত্তরগুলো বলতেছি এটা হচ্ছে 4 নাম্বার সেটের। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। ডিএনএ হেলিকেজ এনজাইম, হেলিকেজ যেখানেই থাকবে আমরা ভাববো ভেঙে ফেলবে। কি ভেঙে ফেলবে? হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলবে। তাহলে দেখো তো, এখানে প্রুফ রিডিং করা, প্যাচ খুলে ফেলা, তার মানে এইখানে অপশনটা আসলে বি নাম্বার হবে। অপশনটা দেখো ভালোভাবে, যে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খুলে ফেলে। তো ডিএনএ ডাবল হেলিক্স যখন এই প্যাচটা থাকে, এখানে তোমার হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো যে থাকে এ টি, তো এই হাইড্রোজেন বন্ধনগুলোকে আসলে সে ভেঙে ফেলে। তার মানে এক কথাই হচ্ছে ডিএনএ এর প্যাচটা খুলে যায় এবং রেপ্লিকেশন করতে ইজি হয়ে যায়। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো।
মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কতটি? এইটা একটা একবারে কি বলা যায়, একটা একটা খুবই 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 চিন্তার একটা কোশ্চেন, এবং এটা তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই হয়তো ভুল করে আসছো। দেখো এইটা হবে আসলে দুইটি। কিভাবে হবে দুইটি? তোমরা পড়ছো সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিক্স। এখন দেখো কক্কিক্স এবং স্যাক্রাল তুলনামূলকভাবে 5টি 4টি থাকে, কক্কিক্স এবং স্যাক্রাল কি 5টি 4টি থাকে, এবং 33 বছর বয়স 26 বছর বয়সের পরে, বা আমরা এভাবে আসলে মনে রাখি যে অ্যাডাল্ট হওয়ার পরে ওই 33 সংখ্যাটা 26 হয়ে যায়। তার মানে এই দুইটা কশেরুকা, এই দুইটা কি হয়, শুধুমাত্র চেঞ্জ হয়। তাইলে মাত্র এই দুইটা রূপান্তরিত হয়, বুঝতে পেরেছো? এই দুইটাই। ওকে, 5 দিয়েছো কেন? 5 দিয়েছো কেন? 5 হবে না তো, রূপান্তরিত হয় কয়টা, এইটা ভালোভাবে বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, ওকে। এরপর দেখো হ্যামস্ট্রিং পেশি কোনটি? আমরা পড়ছি হ্যামস্ট্রিং পেশি মানে কি, নরমালি হচ্ছে বক্রীকরণ পেশি, নাকি? দেখো হ্যামস্ট্রিং পেশি হচ্ছে নরমালি 3 ধরনের। একটা হচ্ছে রেকটাস বাইসেপস ফিমোরিস, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, আরেকটা হচ্ছে সেমি মেমব্রানোসাস এবং সেমি টেন্ডিনোসাস। বাকি যে রেকটাস ফিমোরিস আছে, ভ্যাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস, এগুলো সব কিন্তু ছিল প্রসারণ পেশির মধ্যে, বুঝতে পেরেছো? তার মানে হ্যামস্ট্রিং পেশি কোনটা? বাইসেপস ফিমোরিস। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ওকে, ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রো লিখে ফেলছে অবশ্য তাড়াতাড়ি। তোমাদের জন্য আমরা এত দ্রুত কাজ করছি যে এটা আসলে মিস্টেক হয়ে গেছে। ওসাইটকে মিওসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে? এইটা না দেখে উত্তর দেওয়া যায়, কারণ 3টি পোলার বডি তৈরি করে ফেলে 4টার মধ্যে, আর একটা সরাসরি তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এটা খুবই সহজ একটা প্রশ্ন। ওকে, তোমরা এটা পারবা এবং পেরেছো। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, আমরা জানি এটা ভয়, উত্তেজনা, আকস্মিক উত্তেজনা, উৎকণ্ঠা, এগুলোর একটা হরমোন, তাই না? তো এইটা আবার কি করে? এরা আবার যখন খুবই ক্রিটিক্যাল টাইম আসে, তখন এরা সরাসরি গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তাইলে দেখো আমরা জানি গ্লুকোজ যদি গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেনেসিস, নন কার্ব যেগুলো আছে বা নন কার্বোহাইড্রেট যেগুলো আছে, সেগুলো যদি আবার গ্লুকোজে পরিণত হয়, তাদেরকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। আর সরাসরি গ্লাইকোজেন ভেঙে যদি গ্লুকোজ তৈরি হয়, তাদেরকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লাইকোজেনোলাইসিসটাই আসলে করে থাকে এপিনেফ্রিন হরমোন। ঠিক আছে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। এরপরে দেখো রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? তোমরা জানো রক্ত থাকতে পারে এরকম দুইটা ধমনী আছে, একটা হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী এবং বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তো দেখো বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তো অপশনই নাই, কারণ এখান থেকে ভেনাস হার্ট থেকে সরাসরি রক্ত অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ফুলকাতে চলে যায়, আর ফুলকাতে গিয়ে কি হয়, ডিঅক্সিজেনেটেড রক্তটা অক্সিজেনেটেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে উত্তর হবে কোনটা? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এই দেখো তোমাদের যে আমরা আনসারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে, এটা কিন্তু পর্যায়ক্রমে চলতে থাকবে। এখন বায়োলজি হচ্ছে, ঠিক একটু পরে কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ, বাংলা, ইংলিশ সবই আসবে। তোমরা যারা বায়োলজি এবং ম্যাথ স্কিপ করেছো, তোমাদের জন্যও সলভ থাকবে। ঠিক আছে, তো তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। ঠিক আছে, একটু শেয়ার করে দাও। এবং আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুধুমাত্র আনসার বলতেছি। ওকে ওকে ওকে, 17 নাম্বার, 18 নাম্বার দেখো, পৈসি গোত্রের উদ্ভিদ কারা? ঘাস জাতীয় উদ্ভিদ। দেখো এটা কথার মধ্যে আমরা হর হামেশা বলে থাকি, বাঁশ হচ্ছে একটা ঘাস জাতীয় উদ্ভিদ। তোমরা কয়েকদিন আগে নিউজে দেখছো যে এই যে দিনাজপুরের কোথায় জানি বাঁশ থেকে ফুলের ইয়া পড়তেছে, ওইখান থেকে চাল দিয়ে খেয়ে ফেলতেছে। ঠিক আছে, তো বাঁশ কি একটা ঘাস জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ব্যারো রিসেপ্টর কি? ব্যারো রিসেপ্টর আমরা পড়ছি ধমনী প্রান্তে কিছু সংবেদী স্নায়ুতন্ত্র থাকে, এই সংবেদী স্নায়ুতন্ত্রগুলোই হচ্ছে তোমার ব্যারো রিসেপ্টর হিসেবে সামগ্রিকভাবে কাজ করে। ঠিক আছে, তো তোমরা মনে হয় অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে। তোমাদের ইফাত ভাইয়া খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, তো তোমরা ইফাত ভাইয়ের কাছে একটু ক্লাস করো। হ্যাঁ, কলম। আচ্ছা, সবাই খুবই ব্যস্ত অ্যান্সার জানার জন্য, আমরা শুধু অ্যান্সার বলে স্কিপ করবো, সমস্যা নাই। আর তোমরা লাইভটা আরও বেশি বেশি শেয়ার করো যাতে সবাই জানতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরের কোয়েশ্চেন কি, মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে? তাই না, অর্থাৎ ওটাইটিস মিডিয়ার জন্য দায়ী কে?
স্ট্রেপ্টোকাস নিউমোনি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, স্ট্রেপ্টোকাস নিউমোনি। SARS-CoV-2 এটা সবাই জানো যে এটা হচ্ছে আমাদের কি করোনা ডিজিজ কয় স্টাফাইলোকক্কাস অরিয়াস, এটা হলো শুধুমাত্র নিউমোনিয়া করে। আর মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী তাই হলো স্ট্রেপ্টোকাস নিউমোনি। এছাড়া আছে কি হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছিল, রেসপিরেটরি সিনকাইটিয়াল ভাইরাস ছিল। আচ্ছা, পরের কোয়েশ্চেন, যে বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? তাহলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় 3 প্রক্রিয়ায়, তাই না? কি কি? একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে কয় পার্সেন্ট? 5%, তাই না? এরপরে কি ছিল? কার্বামিনো যৌগ রূপে 27%, আর বাইকার্বনের যৌগ রূপে 25%। তাহলে আমাদের উত্তর কি হবে? বাইকার্বনের যৌগ রূপে। খুবই সহজ কোয়েশ্চেন। আচ্ছা, পরের কোয়েশ্চেন, অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা একটু মনে হচ্ছে টাফ, বাট এটা খুবই সহজ। এটার অ্যান্সার কি? স্টেম সেল। কেন স্টেম সেল হবে? স্টেম সেল কাকে বলে? সবাই জানে যে স্টেম সেল হচ্ছে এমন এক ধরনের সেল যেখান থেকে যে কোনো ধরনের কোষ তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে যে কোনো ধরনের কোষ তৈরি করা সম্ভব, ফলে এরপর আমরা কি করতে পারবো? সেখান থেকে যে কোনো ধরনের অঙ্গ তৈরি করা সম্ভব, স্টেম সেল। এখন বলতে পারো ভাই জিন ক্লোনিং কেন হবে না? ভাই জিন ক্লোনিং হইতে গেলে আগে আমাকে তো সেল লাগবে, তারপরে সেটা ক্লোন করে হুবহু প্রতিরূপ তৈরি করতে হবে, তাই না? কিন্তু প্রতিস্থাপন করতে হলে আগে আমাকে সেই সেল তৈরি করতে হবে, এটা হলে উত্তর হবে স্টেম সেল। আচ্ছা, এরপর হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের জন্য কোনটি দায়ী? আচ্ছা, এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে যে অনেক কঠিন একটা কোয়েশ্চেন, খুবই সহজ কোয়েশ্চেন, এটা তোমরা সবাই পড়ছো, বাট হয়তো এই ওয়ার্ডটার সাথে তোমরা পরিচিত না। হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, তাই না? একটু চিন্তা করে দেখো, হেমোলাইটিক তার মানে কি? রক্ত ভাঙবে, তাই না? হেমোলাইটিক রক্ত ভেঙে যাবে, নিউবর্ন অর্থাৎ একদম যে বাচ্চা জন্মগ্রহণ করবে তার রক্তগুলো ভেঙে যাবে। এটা কোন ডিজিজের সাথে মেলে বলো তো? ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তাই না? ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ডিজিজ তোমরা সবাই পড়ছো জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারে, তাই না? তাহলে এটা কি হবে? রেসাস ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর। ওই যে এ পজিটিভের রক্ত যদি নেগেটিভ মাতার শরীরে যায় তাহলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে, সেটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন, কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? ভাই খুবই সহজ কোয়েশ্চেন, বেসোফিল হতে হেপারিন আর হিস্টামিন ক্ষরণ হয়। ঠিক আছে, মনোসাইট থেকে কি হয়? ফ্যাগোসাইটোসিস হয়, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। খুবই সহজ কোয়েশ্চেন। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে এই কোয়েশ্চেনটাই হচ্ছে সবচেয়ে কঠিন এবং আনকমন একটা কোয়েশ্চেন, যে ক্রেবস চক্রের অক্সালোসাকসিনিক অ্যাসিডকে আলফা গ্লিটারিক অ্যাসিডে পরিণত করে কে, তাই না? রূপান্তর করে কে? তাহলে দেখো এই কোয়েশ্চেনটা একটু টাফ কেন? কারণ সাধারণত আমরা ক্রেবস চক্রে এত ডিটেলস কেউ পড়ে না, তো এটা হলো ডি কার্বোজিলেস। ঠিক আছে, এই অক্সালোসাকসিনিক অ্যাসিড থেকে আলফা অ্যাসিড হওয়ার সময় কি হয়? একটা অন্য কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, এই জন্য এটা হলো ডি কার্বোক্সিলেস হবে। ঠিক আছে, তাহলে 25টা মোটামুটি অ্যান্সার এখানে তোমাদের বায়োলজি যে কোয়েশ্চেন হয়েছে মোটামুটি 18-19 মার্ক পর্যন্ত সবাই পাবে। যারা অনেক ভালো পারবে তারা হয়তো 20+ পাবে, বাট 20 বা 17 to 20 পাইলে মোটামুটি ধরে নেওয়া যায় বায়োলজি তোমরা একটা ভালো মার্কসই পাবা। ঠিক আছে, অল দ্য বেস্ট। পরবর্তী ব্যাখ্যাগুলো খুব সহজে পর্যায়ক্রমে আসবে। ঠিক আছে। কথা বলতে থাকে। আচ্ছা, ঠিক আছে, আমাদের হচ্ছে বায়োলজি সমাধান শেষ। একটু পরে আমাদের হচ্ছে কেমিস্ট্রি সমাধান নিয়ে আসছে। কেমিস্ট্রি লেখকের হচ্ছে কেমিস্ট্রি প্লাসের লেখক হোসেন ভাইয়া। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের বায়োলজি শেষ, সেহেতু আমরা হচ্ছে বায়োলজিতে অর্থাৎ আমার যে এক্সপিরিয়েন্স কাট মার্কস কত হতে পারে, তো অনেকের হচ্ছে সমাধান পাশাপাশি কাট মার্কস কত হতে পারে একটা সেফ জোনে থাকা যায়, সেই মার্ক নিয়ে আমি আলোচনা করব। তো আমার মতে হচ্ছে তুমি যদি হচ্ছে মিনিমাম যদি একটা হচ্ছে 55+ পাও, 55+ পাও এই কোশ্চেনে, তাহলে তুমি আশা করতে পারো একটা সিট তুমি এখান থেকে পাবা। অনেকে তুমি 45+ বা 50 পাবা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে, বা যদি সেফ জোনে থাকতে চাও তাহলে হচ্ছে 55+ হচ্ছে আমার মতো হচ্ছে কাটমার্ক। তুমি যদি 55+ পাও ইনশাল্লাহ তোমার একটা আসন নিশ্চিত হবে গুচ্ছতে। বাট তুমি যদি 45 বা 48 এরকম যদি পাও, হতাশ হওয়ার কিছু নাই, বাট তুমি আশা রাখতে পারো যেহেতু হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। সাউন্ড নেই, আশা করি সাউন্ড তো ছিল। ওকে, একটু পরে হচ্ছে আমাদের কেমিস্ট্রি নিয়ে আসবে। তো বলো কেমিস্ট্রি পরীক্ষা তোমাদের কেমন হয়েছে? কেমিস্ট্রি কোশ্চেন কেমন হয়েছে? তোমরা পারছো কিনা? কেমিস্ট্রি কোশ্চেনটা ফরম্যাটটা দিয়ে দেন, সমাধান করানো শুরু করতে থাকে। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের হচ্ছে গুচ্ছ পরীক্ষা শেষ, এরপরে কিন্তু আমাদের কৃষি গুচ্ছ পরীক্ষা হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে কোশ্চেন করতে পারো। আমাদের হচ্ছে কেমিস্ট্রি সমাধান নিয়ে খুব দ্রুত আমরা আসতেছি, যেহেতু আমাদের খুব ইনস্ট্যান্ট। সবার আগে কিন্তু আমরা লাইভে, তুমি দেখবা অনলাইনে সবার আগে কিন্তু আমরা লাইভে এসেছি, অর্থাৎ স্লাইড রেডি করে কিন্তু লাইভে আসছি। ঠিক আছে, আমাদের মাঝে এর মধ্যে হচ্ছে কেমিস্ট্রি সলিউশন নিয়ে হাজির হয়েছে আমাদের হোসেন ভাইয়া, কেমিস্ট্রি প্লাসের লেখক। তো ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে হোসেন ভাইয়া হচ্ছে সমাধান কেমিস্ট্রি করে ফেলি। ঠিক আছে। আচ্ছা, সবাইকে স্বাগত। আসলে তার আগে জানতে চাই আসলে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে তোমাদের অনুভূতিটা কি আসলে বলো দেখি একটু, সবাই একটু কমেন্ট করো।
আমরা হচ্ছে প্রচণ্ড গরমের মাঝে সবাই অনেক কষ্ট করে সলভ করতেছে, আমাদের পুরো টিম সলভ, ম্যাথ ফিজিক্স সব কিছু রেডি আছে তোমাদের। তোমরা একটু কমেন্ট করো যে আসলে তোমাদের এই পুরো কেমিস্ট্রি নিয়ে তোমাদের আসলে অনুভূতিটা কি, 1 মিনিট একটু দ্রুত জানাই দাও। সেই সাথে আমরা একটা জিনিস বলবো, সেটি হচ্ছে যে পরীক্ষা পরীক্ষা হচ্ছে যে কথাগুলো বলেছিলাম আমি লাইভে, বা হচ্ছে লাস্ট আমার সাজেশন ক্লাস থেকেও যদি তোমরা দেখবা যে হচ্ছে সরাসরি 15টা প্লাস কোশ্চেন একদম হুবহু কমন পড়ছে, এবং এক্সাম্পলগুলো পর্যন্ত কমন পড়ছে। এবং লাস্ট ক্লাসে প্রথম যে শব্দের উচ্চারণ করেছিলাম এই যে সময় ইলেকট্রনিক পদার্থ, সেটি কিন্তু 1 নাম্বার কোশ্চেনটাই ছিল সময় ইলেকট্রনিক পদার্থ, মানে আমরা গুণগত রসায়নের প্রথম যে টপিকসটা আলোচনা করেছিলাম। ঠিক আছে, সো আমরা শুরু করে দেই, বেশি কথা না বলি। সবাই একটা জিনিস কিন্তু তোমরা আসলে কৃতজ্ঞতা স্বীকার করো না, এই যে লম্বা ক্লাস আমরা নিলাম, লম্বা পরীক্ষা নিলাম, ঠিক আছে, সব কিছুই ফ্রি তোমাদেরকে সার্ভিস দিলাম, এবং তোমাদের এই যে ইম্পর্টেন্ট লাইভটি তোমরা হচ্ছে দেখছো, সেটি হচ্ছে তোমরা কিন্তু তোমাদের টাইমলাইনে শেয়ার করো নাই। তোমরা হচ্ছে যারা শেয়ার করবা এবং সর্বোচ্চ যারা রিয়েক্ট দিবা তাদেরকে আজকে থাকবে হচ্ছে নেটওয়ার্ক কৃষির বইটা তোমাদেরকে আজকে আমরা উপহার দিব। সর্বোচ্চ বা শেয়ার এবং সর্বোচ্চ রিয়েক্ট যে করবা, হ্যাঁ কমেন্ট যে করবা সেটাই, ঠিক আছে। ওকে, সবাই বলছে যে আমি এটা দাগাই নাই, তো কোনটা কেমিস্ট্রি না দাগায় কোনো উপায় আছে? হ্যাঁ আচ্ছা, বায়োলজির কথা মনে বলতেছে। ওকে, সো আমরা শুরু করি, আমরা চলে আসি। যেটি হচ্ছে আমি যে কথাটি বলেছিলাম, যে আমাদের প্রথম প্রশ্নের কথা যেটা আমরা বলেছিলাম সেটি হচ্ছে যে আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক পদার্থ মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান, তাই না? আচ্ছা, আমরা যদি একদম হচ্ছে যে এক্সাম্পল কথা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম সেটা যদি দেখি, এখানে দেখো 9 আর 1 10, ইলেকট্রন সংখ্যা 10, এখানে হচ্ছে 11 থেকে 1 গেলে 10, ইলেকট্রন সংখ্যা 10, এখানে 8 আর 2 10, ইলেকট্রন সংখ্যা 10, এখানে 6 আর 4 10, ইলেকট্রন সংখ্যা 10। তার মানে বুঝতে পারতেছি যে এদের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, তার মানে হচ্ছে এরা আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক পদার্থ। ঠিক আছে, তাদের মানে হচ্ছে এরা আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক পদার্থ। তো সম ইলেকট্রনিক পদার্থগুলোকে আমরা আসলে কিভাবে নিয়ে আসবো, যেটি হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান, তাই না? এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, এরপরে আসি হচ্ছে কোশ্চেন নাম্বার 2, কোনটা অরবিটালতে অসম্ভব। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমার কাছ থেকে আমি ধরো 5 টাকা নিলাম, আমি তোমাকে 5 টাকায় নিলাম, ব্যাপারটা সম্ভব। 5 টাকা নিয়ে যদি 4 টাকা দেই তাহলে ব্যাপারটা কি বলো, অসম্ভব। তাহলে দেখো আমরা যদি লিখি যে এস পি ডি এবং এফ, একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 1 2 3 আর কি বলো 4। তার মানে এর সামনে কি আছে, 4 আছে, বাট তার মানে কমপক্ষে 4F হতে হবে, কিন্তু এখানে আছে 3F, তাহলে ব্যাপারটা কি বলো, অসম্ভব। এটি হলো ইম্পসিবল, তার মানে হচ্ছে এটি হলো ইম্পসিবল। সো আমরা বলবো যে আনসার হবে 2 এর কি হবে, 2 এর আনসার হবে ডি। ওকে, আচ্ছা 2 এর আনসার হবে ডি। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে নাম্বার 3, এটি হচ্ছে তোমাদের বলছে যে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। আমি তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে মানে হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড থেকে বাংলাদেশের যেখানে যাবে সেখানে প্রশ্ন পাবে, প্রশ্ন যদি না আসে ভর্তি পরীক্ষা বাতিল হবে, আমি তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, তার মানে দেখো ডিও মানে ডিজলভ অফ অক্সিজেন, তাহলে পানিতে অক্সিজেনের পরিমাণ যত বেশি থাকবে তার মানে কি হবে, পানির তোমার হচ্ছে তার মাত্রাটা তো বাড়বে, পানি তত ভালো হবে। তার মানে হচ্ছে বলছে যে দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায়। ঠিক আছে, ডিও কমে গেলে দূষণ বেড়ে যাবে। ডিও তো ভালো জিনিস, ডিজলভ অক্সিজেন, তাই না? তাহলে আনসার হবে কি বলো, এ। আনসার হবে এ, 3 এর। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি সবসময় বলি যে বর্ণালী থেকে যদি কোশ্চেন না আসে তাহলেও ভর্তি পরীক্ষা বাতিল হবে। আমি তোমাদেরকে এটা বলে থাকি সবসময় যে বর্ণালী থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে তাহলে 1/λ সমান হচ্ছে RH, হ্যাঁ 1/N1 1/N2 স্কোয়ার, তাই না? আচ্ছা N1টা হচ্ছে আমাদের কি সিরিজ নাম্বার বা নাম্বার অফ সিরিজ, তাই না? সেটি হচ্ছে আমাদের বলছে তরঙ্গ সংখ্যা, আমাদের এই মানটা চেয়েছে, তার মানে এটা আমাদের কি বলো কোনো দরকার নেই। তার মানে হচ্ছে এর মানটাও আমাদেরকে দেওয়া আছে ওখানে, দেখো 10.97, তাই না, ইন্টু 10⁻⁶। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে লাইমেন সিরিজের মানটা হচ্ছে 1 আর হচ্ছে 1 হচ্ছে বলছে চতুর্থ শক্তি স্তর, মানে বড় মানটা তাহলে 4 স্কোয়ার। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন তোমাকে কত সহজ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে এর মানটা দাঁড়াবে হচ্ছে এটা, এর মানটা ক্যালকুলেশন দাঁড়াবে হচ্ছে 10⁶ এটা। তাহলে এর সাথে এর হচ্ছে মানটা আমরা ক্যালকুলেশন করবো। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটি হচ্ছে কিছু কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার বুদ্ধিদীপ্ত আচরণ করতে হবে। বুদ্ধিদীপ্ত আচরণ যদি আমরা না করি তাহলে কিন্তু আসলে মানে হচ্ছে ক্যালকুলেশনগুলো আমরা সহজেই করতে পারবো না।
আচ্ছা তুমি ইয়ে করো, ওই যে রাহাত কই গেল? ঠিক আছে, তো হচ্ছে আনসারে হচ্ছে কুইক, মানে সলভ লাগবে না, শুধু আনসার বলে হবে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি, তুমি আমার মতোই তোমরা অনেকেই ফাঁকিবাজ। ওকে, যেটা বলছিলাম সেটি হচ্ছে, তাহলে আনসার আমরা কুইক বলি, এটা কেন হবে? এখানে কিন্তু একটা জিনিস সমস্যা আছে, সেটা দুই দিক দিয়ে গেলে আনসার দুই রকম হতে পারে, কিন্তু ওই যে দিক দিয়ে কাছে সেদিক দিয়ে তোমাকে যেতে হবে। তার মানে আনসার হবে 3,5 ডাইমিথাইল হেক্সানল 3 হবে আনসার 5, ঠিক আছে? আচ্ছা এবার আসো হলো নাম্বার 6 এ আসো কোনটি ব্রোনিস্টেড লাউরি মতবাদ। আচ্ছা ব্রোনিস্টেড লাউরি মতবাদে যারা প্রোটন হচ্ছে কি বলে বারে নিতে পারে, তাই না? তার মানে হচ্ছে আনসার হবে বি, মানে হচ্ছে বাংলাদেশ। আচ্ছা ফসফিন হবে হচ্ছে এখানে আনসার। তাহলে আমরা দ্রুত বলতেছি, তোমরা অনেক বেশি হ্যাপি যে আনসার দ্রুত বলেন। ওকে, আচ্ছা এবার আসো হচ্ছে নাম্বার 7 এ আসি কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম। আসলে দেখো বন্ধন কোণ হচ্ছে সবচেয়ে কম, যদি আমি চিন্তা করি এটা এটা এইগুলোর কমতে পারে, তাই না? এইগুলোর কমে যাবে, কিন্তু এইটার কম হচ্ছে সবচেয়ে বেশি, এটা মেবি 92 ডিগ্রি, মানে 92 ডিগ্রি এর মানটা এর আশপাশে হবে। সো আনসার সবচেয়ে কম হচ্ছে ডি আনসার। আনসার হবে কোনটির বন্ধন কোণ সবচেয়ে কম, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে সবচেয়ে কম। আমি বলছিলাম সংকরণ বন্ধন কোণ আকৃতি, কোশ্চেন না আসলে ভর্তি পরীক্ষা বাতিল হবে। সো এটা কিন্তু চলে আসছে। সো এরপরে হচ্ছে আমরা এরপরে যদি দেখি কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আমি সাজেশন ক্লাস নিয়েছিলাম, তাই না? সাজেশন ক্লাসের হচ্ছে আমি কিন্তু প্রিজারভেটিভসের নাম কিন্তু উল্লেখ করেছিলাম এবং প্রাকৃতিক কৃত্রিম নাম উল্লেখ করেছিলাম। আমার ভয়েসটা তুমি শুনলেই পারবা। সেক্ষেত্রে দেখো সেটি হচ্ছে যে আমরা বলবো যে হচ্ছে এগুলো সবই প্রিজারভেটিভ, কিন্তু আমরা জানি হচ্ছে খাদ্য লবণ হচ্ছে কি বলো, প্রাকৃতিক প্রিজারভেটিভ। আমি এটাও বলেছিলাম দেখতে রাসায়নিক নাম, কিন্তু সেটা হলো প্রাকৃতিক, ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো কিন্তু এখন আমরা আচ্ছা দেখেছি, সেটি হচ্ছে তোমরা প্রত্যেকে খেয়াল করে দেখবা। আনসার হচ্ছে এটা। তোমাদের গাণিতিক সমস্যা নিয়ে সমাধান ছিল, আমরা কিন্তু লাস্টে তোমাদেরকে আমি যে কিছু একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি হচ্ছে মানে তোমার 32 টাইপ তোমাদের অঙ্ক দিয়েছিলাম, মানে 40টা অঙ্ক, সেখান থেকে কিন্তু সবগুলো অঙ্কই কমন পড়ছে। তোমরা ক্লাসগুলো মিল করে দেখবা, ঠিক আছে? সেখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে এইগুলো সমস্ত অঙ্ক আমরা এক সূত্রে দিয়ে করব, কিউ সমান হচ্ছে ইএনএফ। আচ্ছা আমরা বলেছিলাম সেখানে হচ্ছে এন সমান হবে তাহলে হচ্ছে কিউ বাই ইএফ, তাই না? এই সূত্র দিয়ে মান বসাবো। এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বলছি যেহেতু এখানে কতগুলো কপার পরমাণু কথা বলছে, তার মানে এক্স বাই এন এ, এই সূত্র দিয়ে আমরা হচ্ছে অঙ্কগুলো আচ্ছা করে ফেলবো, ঠিক আছে? এই সূত্র দিয়ে অঙ্কগুলো করে ফেলবো। ওকে, আচ্ছা এই বান্নাকে একটু রাখবো তো নিচ থেকে, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে তোমাদের হচ্ছে করে ফেলবো। তার মানে হলো তোমরা এখানে যদি আমরা মান সম্মান ঠিক মতো বসাই, তাহলে এখানে কিউটা কি জিনিস, কিউ সমান কি বলো আইটি, তারপরে হচ্ছে ইএফ। এখানে যদি আমরা মান সম্মান বসাই, তাহলে এই অঙ্কের মান আসবে, ঠিক আছে? এই অঙ্কের মান আসবে হচ্ছে 1.4 10^22। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন ভুল করেছে, এটা আনসার হবে ডি, আর এটা হবে 10^22 হবে। একটু খেয়াল করে দেখো, আনসার হবে 10^20, 1.4 × 10^22, সম্ভবত এটাই, ঠিক আছে? আচ্ছা সম্ভবত এটাই, দ্যাট মিনস হচ্ছে তারা ভুল করেছে, ম্যান ইজ মর্টাল। ওকে, মানুষ মাত্রই ভুল করে, ভুল হতেই পারে। ওকে, আচ্ছা তোমরা একটু দেখো, তোমাদের হচ্ছে ওকে, আচ্ছা আমরা কিন্তু দ্রুত সলিউশনে যাচ্ছি। তোমরা সলিউশনটাই পছন্দ করতেছে, সো আমরা দ্রুত সলিউশনে যাই। কোনটির আকার সবচেয়ে ছোট, যার প্রোটন সংখ্যা বেশি, সম ইলেকট্রনিক পদার্থের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি, এর প্রোটন সংখ্যা 9, এর প্রোটন সংখ্যা 8, এর প্রোটন সংখ্যা 7, এর প্রোটন সংখ্যা 11। সম ইলেকট্রনিক পদার্থের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি তার আকার ছোট। হ্যাঁ, সম ইলেকট্রনিক পদার্থের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি তার আকার কি হবে বলো, ছোট হবে। ওকে, আচ্ছা এটি হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা এবার আসো আমরা নেক্সট দেখি 11 নম্বর প্রশ্ন। এবার আছে একটি মৌলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে ঈশ্বর পর্যায় সারণীতে তার অবস্থান কত। দেখো লাস্টের দিকে চিন্তা করো, লাস্ট হচ্ছে কি সর্বশেষ অংশ হলো 6, তার মানে ষষ্ঠ পর্যায়, এবং হচ্ছে ষষ্ঠ পর্যায়ে ইলেকট্রন আছে কয়টা, 2টা। আনসার হবে 2, তার হচ্ছে দ্বিতীয় গ্রুপ, অর্থাৎ হচ্ছে 11 নম্বর এ আনসার। ওকে, 11 হচ্ছে এ। এরপরে আসো এত তাপমাত্রা অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজিত হলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত। আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় সমান হচ্ছে কি বলো, আলফা সি। তাহলে আলফার মান এখানে হচ্ছে কি হবে 4.2 বাই হচ্ছে কি 100 ইন্টু সি এর মানটা কত দেওয়া আছে 0.01।
যদি আমরা এখানে জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে সরাসরি আনসার চলে আসবে। আনসার হবে এ 4.2 ইন্টু 10⁴ এমনি বোঝাই যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে। ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারি, ঠিক আছে, সরাসরি ক্যালকুলেটর ছাড়াই করতে পারি। ওকে, আচ্ছা দেখো অঙ্কগুলো অনেক কঠিন মনে হলেও কিন্তু হচ্ছে সলভগুলো কিন্তু খুব ইজি। ওকে, সলভগুলো আমাদের কাছে কি আছে বলো, খুব ইজি আছে। সো তোমরা যারা আসলে ওকে আচ্ছা, তাহলে আমরা কত নম্বরে ছিলাম? 12 নম্বরে ছিলাম। এবার আসে হচ্ছে 13 নাম্বার। আচ্ছা 13 নাম্বার। এখন তোমরা বলতেছো যে মানে হচ্ছে সরাসরি মানে আমরা হচ্ছে আনসারগুলো দিয়ে দিই নাকি? আচ্ছা, আনসারগুলো দিয়ে দিতে পারো। এই বইটা হচ্ছে এটা 13 নাম্বারের আনসার হবে এ, একদম বই থেকে ডিরেক্ট আসছে, ঠিক আছে। সলভ চাইলে তোমরা সলভ যেহেতু পছন্দ করতেছো না, এই জন্য আমরা স্কিপ করে যেতে পারি। এটা একটা সরাসরি ডিরেক্ট বই থেকে আসছে, এক্সাম্পল থেকে। আর এগুলো হচ্ছে এই অঙ্কটা আমি একবার মুখস্থের মতো কথা বলি সবসময়। হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণের যদি ঘনমাত্রা সেম হয়, হ্যাঁ ঘনমাত্রা যদি সেম হয়, দ্যাট মিনস হচ্ছে এটা হলো 10⁻⁻5 ছিল, ঠিক আছে, 10⁻⁵, তার মানে আনসার হবে 5। ওকে, দ্যাট মিনস হচ্ছে ওই যে পি কে লগ লবণ বাই এসিড ঘনমাত্রা সমান হলে লগ 1 এর মান 0 হয়ে যাবে, ঠিক আছে, আনসার হবে 5। ওকে, আচ্ছা এরপরে আসো এটা দেখো, এত দ্রবণে গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ লোহার প্রয়োজন, তাই না? এটা হবে 455। হ্যাঁ, এগুলো হচ্ছে খুব সহজ সিস্টেম। আমরা জানি হচ্ছে পিভি সমান, এই যে তারপরেও বলি তোমরা অনেক সময় একটু খুঁজতে পারবা, সুবিধা হবে। পিভি সমান এনআরটি, এখান থেকে আমি এন এর মানটা বের করব। এন এর মানটা বের করে আমরা এন সমান কি জানি, W/M। তাহলে এখানে এম এর মান হচ্ছে 56, তার মানে WN ইন্টু 56 দ্বারা গুণ করলে আমাদের মানটা চলে আসবে, সরাসরি এই মানটা চলে আসবে, ঠিক আছে। তার মানে হচ্ছে অঙ্ক দেখে অনেক বড় মনে হচ্ছে, বাট আনসার কিন্তু অনেক সহজ, ইজিলি কিন্তু আমরা বের করতে পারতেছি, ঠিক আছে। এই জন্য আসলে আমরা বলি যে আসপেক্ট সিরিজের যে বইগুলো, সেগুলো যদি তোমরা একটু ক্লিয়ারলি পড়ো, কারণ দেখবা যে বইগুলো থেকে 90% প্লাস কোশ্চেন আসছে, ফলে একটা স্টুডেন্ট 80% মার্ক পেলে সে তো মানে প্রথম পজিশনে চলে আসবে। বলছে এটার আকৃতি কি হবে, এ বলছে 15, তার মানে ফসফরাস PCl5, PCl5 হলো হচ্ছে কি sp3d, তাই না? sp3d মানে 1 4 5, 5 হলো কি দ্বিপিরামিড, 5 হলো কি হলো ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে। ওকে, আনসার তোমরা হচ্ছে আসলে বুঝতে পারবা সহজেই। কোনটি নিউক্লিওফাইল? দেখো নিউক্লিওফাইল, এখন হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকেই ইলেকট্রোফাইল, ইলেকট্রন পছন্দ করতেছে, এর ইলেকট্রন বেশি আছে, তার মানে সে নিউক্লিওফাইল। সেই ইলেকট্রন তার হচ্ছে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা এরপরে আসো হচ্ছে এত তাপমাত্রা এত বিক্রিয়াটি এত আংশিক চাপ এত হলে বিক্রিয়াটি পিও এর আংশিক চাপ কত? দেখো এগুলো আসলে তোমাদেরকে আমি আচ্ছা একদম হচ্ছে সহজ সহজ নিয়ম, সেটি হচ্ছে কেপি সমান হচ্ছে কি হবে PnO2 উৎপাদ উপরে দিবা, তারপরে হচ্ছে নিচে দিবা। এবার মান সম্মান বসাও, মান সম্মান বসা, এর মানটা চাইবে, এর মানটা বর্গমূল করলেই মানটা সরাসরি চলে আসবে, ঠিক আছে। তাহলে 18 নম্বর প্রশ্নের আনসার আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আনসার হবে হচ্ছে আনসার হবে বাংলাদেশ। আনসার হবে কি বলো, বাংলাদেশ হবে। ক্যালকুলেশন ভুল হলে তোমরা ঠিক করে নিবা। ওকে, আচ্ছা এটা হলো আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্ন। নেক্সট আসো, নেক্সট হচ্ছে জ্যামিতিক সমানতা। দেখো এই যে এখানে সেম মূলক আছে, এটা হবে না, এখানেও সেম আছে, এটা হবে না, এখানে হচ্ছে সেম না, এটা হবে, এটা সেম আছে, এটা হবে না, ঠিক আছে। দ্বিবন্ধনযুক্ত যৌগের পাশে ডিফারেন্ট কিছু থাকলেই সেটা হচ্ছে সিস্টাঞ্চ বা জ্যামিতিক সমানতা পসিবল হয়। তার মানে আনসার হবে 19-এর বাংলাদেশ। ওকে, আচ্ছা হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হুন্ডের নিয়ম মানে সমান ভাগে ভাগাভাগি করে দিবা, ঠিক আছে। লাস্টে যা দেখা গেলো 3টা ইলেকট্রন আছে, আমি একে 2টা দিলাম, একে 2টা দিয়েছে, একে 2টা দিয়েছে, আরেকজনকে দেয়নি, এই ব্যাপারটা হবে না, যাকে সমানভাবে দিতে হবে। আনসার হবে ডি। বুঝতে পারছো? হুন্ডের নিয়ম আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে হুন্ডের নিয়মের পরিবর্তে হোসাইন নিয়ম পড়তে হবে, তাহলে তোমার মনে থাকবে বেশি। ওকে, আচ্ছা একটি জৈব যৌগ ব্রোমিনকে পানিকে বর্ণহীন করে এবং ওজোনোলাইসিস বিক্রিয়ায় সমমোলার প্রোপানল মিথেল উৎপন্ন করে যৌগটির কোনটি? খুব সহজ। দেখো এখানে কি করবা, CH3 CH2 CHO, এটা একটা, আরেকটা বলছে হলো কি বলো, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের সঙ্গে হচ্ছে এটা, তুমি 2টা অক্সিজেনকে সরাই দিবা, সরাই দিয়ে মাঝখানে একটা ব্রিজ দিয়ে দিবা, ঠিক আছে। কি দিবা? ব্রিজ। সরাই দিয়ে মাঝখানে কি দিবা? ব্রিজ দিয়ে দেবা। দেখো কার সাথে মিলতেছে, আনসার হবে এ।
ওকে, রসগোল্লা সরাই দিয়ে মাঝখানে ব্রিজ দিয়ে দিলাম, শেষ। আনসার কিন্তু এ হয়েছে। ওকে, এবার আসা হচ্ছে বি নাম্বার। এত এত ঘনমাত্রার দ্রবণ যোগ করলে আয়নিক গুণফল এর মান কি হবে? এখানে তোমার দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কেএসপি আর কেআইপি এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আমরা জানি কেএসপি এর মান আর হচ্ছে আর কেআইপি এর মান বের করতে হবে। দুইটা মান আমরা দেখব, আমরা দুইটা মান ক্যালকুলেশন করার পরে আমরা জানি কেএসপির মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, বা মানে হচ্ছে মান দেওয়া থাকে সাধারণত, এবং এই কেএসপির মানটা এখানে কেআইপির মানের চেয়ে ছোট, তার মানে হচ্ছে এটা কি হবে? দ্রাব্যতা গুণফল অপেক্ষা কি হবে? বেশি হবে, ঠিক আছে? আনসার হবে বি, দ্রাব্যতা গুণফলের অপেক্ষা বেশি হবে কেআইপির মানটা, অর্থাৎ অধক্ষেপ পড়বে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আনসার হবে বি, দুইটার মানটা বের করে দেখতে হবে কোন মানটা কম হচ্ছে কোন মানটা বেশি হচ্ছে। ওকে, আমরা মানটা ক্যালকুলেশন করেছিলাম, সংক্ষিপ্ত কারণে আমরা হচ্ছে আসলে মানটা ইয়ে করতে পারি নাই, সেটি হচ্ছে তোমাকে দ্রুত করে দিচ্ছি। ওকে, এরপরে আসো এত এত এত, কোনো সমস্যা নাই। এটা দেখো হচ্ছে পি টোটাল ভি টোটাল সমান P1 V1 প্লাস হচ্ছে P2 V2। অনেকেই দেখে বলবা ভাইয়া এটা কি ক্যালকুলেটর ছাড়া সম্ভব কিনা, বলছে মিশ্রণের মোট চাপ। ওকে, খুবই সহজ, দেখো গুণ করে দাও, 30 ইন্টু হচ্ছে 200 প্লাস হচ্ছে 40 ইন্টু কত 300, ঠিক আছে? এখানে হচ্ছে কত 400 সেন্টিমিটার। ওকে, ক্যালকুলেশন করো, খুব সহজে 45 হয়ে যাবে, একদম সহজ, এটা ক্যালকুলেটর লাগবেই না, একেবারে ইজি অঙ্ক, ঠিক আছে? 45 সেন্টিমিটার পার হতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা প্রত্যেকটা প্রশ্নই অনেক বেশি দেখতেছি। আমি গত ক্লাসে বলছিলাম অনেক সময় 60টা অঙ্ক থাকে, ঠিক আছে? মানে মানে 5 থেকে 7, মানে 3 থেকে 5 পর্যন্ত আমি বলে দিয়েছিলাম। দ্যাট মিনস হচ্ছে তোমাদের সাজেশনগুলো দেখো, ক্লাসে সাজেশনগুলো দেখো, কোনটি হ্যালোফোন বিক্রিয়া দেয়। দেখো প্রথমটা অ্যাসিড, হ্যালোফোন বিক্রিয়া দিবে না, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে এমিন, হ্যালোফোন বিক্রিয়া দেবে না। অ্যাসিডের জাতক, হ্যালোফোন বিক্রিয়া দেবে না, এটা হ্যালোফোন বিক্রিয়া দিবে। হ্যালোফোন বিক্রিয়াটা যদি এইভাবে সাজাও তাহলে ব্যাপারটা সুন্দর হয়। একটু তারা ঘোরায় দিয়েছে। এই যে দেখো 2 নম্বর কার্বনে কি আছে বলো? অক্সিজেন আছে, এবং এটা একটা অ্যালডিহাইড, এই জন্য সেটা হ্যালোফোন বিক্রিয়া আচ্ছা দিবে। ওকে, এরপরে আসো হচ্ছে এত কোষ বিভাজন। আচ্ছা, এই অঙ্কটি আমি আসলে সবসময় তোমাদেরকে হচ্ছে মজার করে করাই, সেটি হচ্ছে যে যেহেতু এখানে মানে হচ্ছে ঘনমাত্রা সেম আছে, আমরা নান সমীকরণ আমরা এখানে প্রয়োগ করব না, ঠিক আছে? এখান থেকে যদি আমি মজা করে তোমাদেরকে মানে হচ্ছে অ্যানোড আর ক্যাথোডের মানটা যোগ করি, অথবা বড় মান থেকে ছোট মানটা বাদ দিই, দুটি সেলের বিয়োগফল থেকে দিলেও কিন্তু আমাদের মানটা আসে, ক্যালকুলেশন করলে এই মানটা আসে হচ্ছে 1.05, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে কেমিস্ট্রি, ওভারঅল কেমিস্ট্রি কোশ্চেনটাকে আমি বলবো যে কখনোই বলবো না যে কোশ্চেনটা অনেক সহজ হয়েছে, আমি বলবো কোশ্চেনটা হচ্ছে একটু স্টুডিয়াস হয়েছে। অলওয়েজ আমি বলেছি যে মানে গুচ্ছের প্রশ্ন একটু স্টুডিয়াস হবে এবং একটু ডিফারেন্ট হবে, সরাসরি আনসার করতে পারবে ব্যাপারটা না, একটু সময় দিয়ে তোমাকে এই আনসারগুলো করতে হবে। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেটি হলো মানে যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পরীক্ষার হল সবার জন্য সমান, ওই জায়গায় যে কে নিজেকে এগিয়ে নিয়ে আসতে পারে সেটাই। সো আমরা নেক্সট হচ্ছে সলভে চলে যাব। নেক্সট সলভটা আমরা হচ্ছে তোমাদের টাইম লাইনে যারা এখনও শেয়ার করো নাই, একটু হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, এবং সেই সাথে হচ্ছে শেয়ার করলেই তোমাদের যারা সবচেয়ে বেশি কমেন্ট এবং শেয়ার করবা তাদের জন্য নেটওয়ার্ক কৃষি গাইডটা আজকে শেষে পুরস্কার হিসেবে তোমাদের জন্য থাকছে। ম্যাথ ডিপার্টমেন্ট, আচ্ছা, সো চলে আসো। এরপরে কি ম্যাথ না ফিজিক্স? ম্যাথ। ওকে, ম্যাথ ডিপার্টমেন্টে আমরা হচ্ছে চলে যাব। তোমরা হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে ইম্পোর্ট দিচ্ছে না? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। দুটো আছে, দুজনকে দুটো লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? ওকে, পেন কই এটাই ওরে টাক দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আবার আমাদের ম্যাথ অংশে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি। তোমরা ধৈর্য ধরে একটু ক্লাস করো। ম্যাথের প্রশ্ন কিন্তু গত বছরের তুলনায় সহজ ছিল, গত যে আমাদের পরীক্ষাগুলো গেছে তার তুলনায় সহজ ছিল। এবার ফিজিক্সের তুলনায়ও কিন্তু ম্যাথ সহজ, তবে ঝামেলা যেটা হয়েছে, আগে তোমরা তো টেন্ডেন্সি থাকে যে আমরা আগে বায়োলজি দাগাবো অথবা আমরা আগে কেমিস্ট্রি দাগাবো, এই জিনিসগুলো একটু কঠিন, কেমিস্ট্রি মনে একটু কঠিন হয়েছে, হওয়ার ফলে ম্যাথে তোমরা সময় কম পাচ্ছ, এই জন্য কঠিন লাগার কথা। তবে ম্যাথ যে প্রশ্ন হয়েছে এখানে 18+ তোমরা
পাওয়ার মতো একটা কিন্তু প্রশ্ন, তবে ওই যে বললাম সময় পাওয়া যাবে না, অনেকে হয়তো দেখবে না, এই জন্য ম্যাথে তোমরা যদি মোটামুটি 15+ পাইতে পারো আলহামদুলিল্লাহ, এখান থেকে উঠানো কিন্তু সম্ভব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা ম্যাথ সলভ তো আজকে আমাদের কোনো দরকার নেই, আমরা জাস্ট যে জিনিসগুলো বলতেছি এবারের ম্যাথের কিন্তু সব প্রশ্ন ব্যাংক থেকে আসছে। দেখবা তোমরা ম্যাক্সিমাম 5টা বাদ দিয়ে 20টাই সরাসরি আমাদের ম্যাথ যেই কাজটা করছে সেটা হচ্ছে 3টা জিনিস থেকে আমরা তো একটু পর সলভের প্রমাণ দিব যে কোথায় থেকে ম্যাথ আসছে। তোমরা দেখবা কিউ আইউ আর সাস্টের সবচেয়ে সহজ যে প্রশ্নগুলা সেগুলো থেকে প্রশ্ন করছে, বুঝতে পারছো? এই 3টা মিক্স করে প্রশ্ন করছে সরাসরি। কিছু হুবাহু প্রশ্নও আছে, কেউ এর থেকে 4টা প্রশ্ন হুবাহু আসছে, 4টা প্রশ্ন হুবাহু আসছে, ঠিক আছে? তো বেশি কথা না, আমরা সলভে দ্রুত চলে যাব। শুধু উত্তর তাইলে 1 নাম্বারটা যে প্রশ্ন ছিল সেটার অ্যান্সার কি ছিল? অ্যান্সার ছিল আমাদের ডি নাম্বারটা, তাই না? আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে চলে আসো। দেখো এটাও কেউ এর সরাসরি প্রশ্ন ছিল, জাস্ট কসটা এই পাশে চলে আসে, কসটা এই পাশে চলে আসে, এবার কসটা এই পাশে নিয়ে আসে। কেউ এর সরাসরি প্রশ্ন ছিল, অ্যান্সার এটারও ডি, তাই না? 7/25। যদি আমরা দেখে নাও 3 নাম্বার প্রশ্ন সলভের এইটা আমাদের জন্য ইউনিক, এটা আমাদের জন্য ইউনিক প্রশ্ন ছিল। এটা আমরা এখানে কিন্তু তোমার টাইম খাবে, যে সূত্রটা আছে ওই যে আমাদের tan θ = যেহেতু সূক্ষ্মকোণ, আমরা ডিরেক্ট m1 - m2 1 প্লাস m1 m2 দিয়ে যদি করতে যাই, এখানে যে ঝামেলাটা হয়েছে, তুমি প্রথমে যদি m1 কে ধরো ঝামেলা হয়ে যাবে, সলভ আনতে পারবে না। m2 ধরে আমার সলভ আনতে হবে এবং অ্যান্সার বি নাম্বারটা -1 3, তাই না? ওকে, এখানে এটা সরাসরি সাস্টের অঙ্ক। সাস্টে 2-3 বার আসছে, 2-3 বার আসার এবং আমরা এটা তুমি আমাদের প্রশ্ন ব্যাংকে দেখলেই পারবা, এটার অ্যান্সার ছিল সি 4 হবে, তাই না? আচ্ছা, এটাও সরাসরি কিউ এর প্রশ্ন, একবারে হুবহু, কিন্তু এটা ঝামেলা হচ্ছে যে যেহেতু 40 ডিগ্রি তুমি ক্যালকুলেশন করতে পারবে না, কিন্তু ওই যে বললাম হুবহু আগের বছরে দেয়া আছে, তুমি আমাদের যে গুচ্ছ বইটা আছে খুলে দেখবা কেউ এর প্রশ্ন সরাসরি অ্যান্সার এটার কত? বি নাম্বার 3.491, তাই না? ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো এইটার প্রশ্ন, এটাও আমাদের মোটামুটি কমন প্রশ্ন। এটা এখান থেকে তোমাদের অ্যান্সার বলে দিবে তোমাদের আরেক ভাইয়া। সো তোমরা দ্রুত এগুলোর অ্যান্সার দেখে নাও, হ্যাঁ, এবং তোমরা আশা করি একটা ভালো মার্ক পাবা গুচ্ছতে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তো দেখো 6 নাম্বার ম্যাথটা, ঠিক আছে, আমাদের এখান থেকে কি বের করতে বলছে? সহগুণক দেওয়া আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। তাহলে এই দিক থেকে জাস্ট এই দিকে বাদ দিয়ে দিব, দেন এইখান থেকে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটাকে গুণ করলে 9 দিয়ে ক্যালকুলেট করলে আমাদের এখানে মানটা হয়ে যাবে সি নাম্বারটা 2, ঠিক আছে? তারপরে দেখো আমাদের নেক্সট ম্যাথ, এখানে একটা সরল রেখা দেওয়া আছে, এটা হচ্ছে সরল রেখা, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করছে এ এবং বি বিন্দুতে। তো এখান থেকে আমাদের বলছে মূল বিন্দুতে লম্ব দূরত্ব, মূল বিন্দু হতে এবি রেখার উপর লম্ব দূরত্ব বের করতে। তাহলে তো আমরা সিম্পলি যে লম্ব দূরত্বটা বের করতাম, উপরে থাকবে 12 আর নিচে হয়ে যাবে কত? আমাদের এই দুইটার বর্গের সমষ্টি, তার মানে এখানে 16 + 9, নিচে তাহলে কত থাকবে? 5 থাকবে। তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 12/5, ঠিক আছে? তো দেখো নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের 8 নাম্বারটা। এটা দেখো, এটা কিন্তু আমাদের কমন একটা কোশ্চেন, এটা এর আগের বারের অনেক ভার্সিটি এক্সামে এগুলো আসছে। তো এইটার জন্য আমরা কি করব? এইটাকে একটা থিটা ধরে করতে হবে। থিটা ধরে যদি আমরা এটাকে করি তাহলে 2/2x 2⁻x, তারপরে x এর মানটা আমাদের এখান থেকে থিটা টেন্স টু 0 আসবে। তারপরে এখান থেকে থিটা টেন্স টু যদি আমরা 0 ধরে ক্যালকুলেট করি তাহলে এইটার মানটা থাকবে জাস্ট y, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের এ নাম্বারটা, বোঝা গেছে? তো দেখো আমাদের নেক্সট ম্যাথ, এইটা আমাদের চ্যাপ্টার 6 এর হুবহু এরকম একটা অঙ্ক আছে বইতে, ঠিক আছে? sin⁴x cos⁴x এর পার্থক্য কত? সরি, এখানে পার্থক্য হবে না, তো এটা পর্যায়কাল হবে, ঠিক আছে? এটা হয়ে যাবে আমাদের কত? π/2, ঠিক আছে? তারপরে দেখো আমাদের নেক্সট ম্যাথ, এখানে তিনটা বল দেওয়া আছে। 3টা বল যদি সাম্য অবস্থায় থাকে, এখানে বলছে কত? যে প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি কি প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ প্রথম 2টা বলের লব্ধি অপর বলের সমান হয়ে যাবে। তুমি জাস্ট এটাকে পি স্কোয়ার ধরে এখানে পি স্কোয়ার প্লাস 3p² প্লাস 2 × √3p × 2 cos আলফা ধরে ক্যালকুলেট করবা, তাহলে দেখবা এখানে আলফার মানটা চলে আসবে 150 ডিগ্রি, ঠিক আছে? তারপরে দেখো আমাদের 11 নম্বর ম্যাথ, এইখানে দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে
ঠিক আছে, তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের স্পর্শকের সমীকরণ জানি y = mx + c। এখন আমাদের c এর মানটা বের করতে হবে। c এর মানটা কত হয়? c এর মানটা হয় c = r m+1। ঠিক আছে, এখান থেকে c এর মানটা বের করে জাস্ট এই সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বারটা, x - y + -2√3। সরি, এটা 3√2 আসবে, বি নাম্বারটা অ্যান্সার আসবে, ডি না, বি নাম্বারটা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট ম্যাথ। এখানে এ দেওয়া আছে একটা, x একটা সমীকরণ দেওয়া, a x = b হলে তার মানে এখানে 4x + 2y = হয়ে যাবে 6 এবং 3x + 5y = হয়ে যাবে 1। তো এখান থেকে নর্মালি তুমি অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে ক্যালকুলেট করলে এখানে মান আসবে 2, -1। ঠিক আছে, তো দেখো আমরা 13 নম্বরে চলে যাই। এখানে i -√1 দেওয়া আছে। তো এইখানে আমাদের ধারার মানটা নির্ণয় করতে হবে। তো দেখো 1 থেকে যদি আমরা i⁻39 পর্যন্ত যদি ধারাকে সাজাই, এটাকে চাইলে i⁻0 লেখা যায়। তাহলে এখানে পদ সংখ্যা আছে আমাদের কতটা? 40টা। ঠিক আছে, তো আমাদের প্রতি 4টা করে পদ সংখ্যা, প্রতি 4টা করে মান হয় আমাদের 0। তার মানে এখানে যেহেতু 40টা আছে, তার মানে এটার মানও 0 হয়ে যাবে। সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো আমাদের 14 নাম্বারটা, এইটাও আমাদের একটা ভার্সিটির কোশ্চেন, এর আগের বার আসছে। তো এইটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নাম্বারটা। তো দেখো আমাদের 15 নাম্বার এখানে একটা আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের দুইটা মূল ক্রমিক পূর্ণ সংখ্যা দেওয়া আছে। একটা যদি হয় আমাদের আলফা, অপরটা হয়ে যাবে আলফা +1। তাহলে মূল দুইটার যোগফল কত হয়ে যাবে? মূল দুইটার যোগফল হয়ে যাবে বি এবং মূল দুইটার গুণফল হয়ে যাবে সি। দেন এইখান থেকে জাস্ট ক্যালকুলেট করলেই কি আসবে? আলফার মানটা আমাদের চলে আসবে, আলফার মানটা হয়ে যাবে 1। ঠিক আছে, তো দেখো এই ছিল আমাদের 15 পর্যন্ত ম্যাথের সলিউশন। এখন তোমাদের ফাহিম ভাইয়া তোমাদের বাকি সলিউশনটুকু দিবে, তোমরা ক্লাসটা করতে থাকো। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই পর্যায়ে 16 নম্বর থেকে বাকি অ্যান্সারগুলো দেখব। তো 16 নম্বরে দেখো এখানে sin ইনভার্স p + sin ইনভার্স q = π/2 দেওয়া আছে। তোমরা ত্রিকোণমিতিতে, বিপরীত ত্রিকোণমিতিতে একটা সূত্র জানো, sin ইনভার্স x + sin ইনভার্স y = x × √1 - x² y² + y × √1 - x²। সেখান থেকে আমরা এটা বলতে পারি যে p √1 - q² + q × √1 - p² = sin π/2। সেখান থেকে আমাদের অ্যান্সার আসতেছে 1। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সি। তো 17 নম্বরে দেখো এখানে বলছে k এর কোন মানের জন্য y = kx × 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা মানে হচ্ছে m = tan 30, অর্থাৎ ঢাল বের হয়েছে আমাদের এখানে 1/√30। আর এই ফাংশনটাকে আমরা যখন প্রথম অন্তরীকরণ করব, সেখান থেকে dy/dx মূল বিন্দুতে আসবে হচ্ছে k। এর প্রথম অন্তরীকরণটাও এখানে আমাদের ঢাল প্রকাশ করতেছে। সো k = ঢাল 1/√3। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে এ। তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস জিএসটিতে এরকম অনেকগুলো ম্যাথ আসছে। তো এখানে x এর কোন মানের জন্য ফাংশনটির মান বৃহত্তম হবে। তো আমরা ফাংশনের মান বৃহত্তম হতে হলে ফার্স্ট অন্তরীকরণ করলে আমাদের এখানে 0 থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের বৃহত্তম মান। তো এখানে আমাদের এই ফার্স্ট অন্তরীকরণ করে আমাদের অ্যান্সার আসবে লাস্টলি x = +-3। তো আমাদের এখানে শুধু 3 আছে, এই জন্য অ্যান্সার হচ্ছে বি। তো 19 নম্বর দেখো, একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হলে বলছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তো তোমরা এই সূত্রটা জানো যে tan α = 4h / r। তো এখানে আমরা r এর জায়গায় যদি 4h বসাই তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এখানে tan α = 1, অর্থাৎ আলফা = 45 ডিগ্রি। আর 20 নম্বর জায়গায় এখানে 1 + ω⁴ এটা ভ্যালু দেওয়া আছে। তো এটাকে আমরা আলটিমেটলি মান আসবে যে 1, এটার ভ্যালু আসবে, তোমরা ক্যালকুলেট করলে দেখবে ω, আর এটার ভ্যালু আসবে ω⁴. তো আলটিমেটলি আমাদের আসতেছে 1 + ω+1, অর্থাৎ 2 + ω হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। 21 নম্বর বলছে, এটা তোমাদের পপুলার ম্যাথ যে কোনো বিন্দুতে দুইটি বল 3p এবং 2p মানে দুইটি বল যদি ক্রিয়া করে লব্ধি r1 হয় এবং প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়। তো এটার অ্যান্সার ডিরেক্টলি তোমরা বলতে পারো 2π/3, 120 ডিগ্রি মান।
আচ্ছা, এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ সেক থিটা ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা। তো এটা আমাদের আসে হচ্ছে অপশন সি নাম্বারে, তো এটার অ্যান্সার হচ্ছে সি। তেইশ নাম্বারটা দেখো, এখানে দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ এর মূল থাকলে এ এর মান কত। তো এটা আমরা দুইটা সমীকরণের একটা সাধারণ ভ্যালু নিয়ে আমরা এখানে আলফা স্কোয়ার মাইনাস দুইটা ধরো সাধারণ মূল হচ্ছে আলফা, সেখান থেকে আমরা এটা বলতে পারি যে আলফা স্কোয়ার মাইনাস 11 আলফা প্লাস এ ইজ ইকুয়ালস টু 0, আলফা স্কোয়ার মাইনাস 14 আলফা প্লাস এ ইজ ইকুয়ালস টু 0। তো এখানে আমরা যদি দুটাকে বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু এ বাই 3। এখন আলফার মান এ বাই 3 কোনো একটা সমীকরণে বসাইলে আলটিমেটলি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম হবে, সেখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে 0,24। আচ্ছা দেখো, এখানে সাইন ইনভার্স মাইনাস হাফ দেওয়া আছে এই ম্যাথটাতে। তো এখানে আমরা এটা লিখতে পারি এরকম ভাবে যে সাইন ইনভার্স আমরা মাইনাস হাফকে লিখতে পারি সাইন মাইনাস পাই বাই 6। তো দেখো সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি গেলে থাকে হচ্ছে সাইন পাই বাই 3 প্লাস পাই বাই 6, এটার মান আসবে যে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা দেখো, এখানে আমাদের লাস্ট ম্যাথ যে একটা 20 মিটার পার সেকেন্ড বেগ হবে, এটা আমাদের ভুল আছে যে মিটার পার সেকেন্ড বেগ, 20 মিটার পার সেকেন্ড বেগে এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে একটা চলমান বস্তুর 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমাদের nতম সময়ে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তো আমাদের এটা তোমরা ইউর মান এখানে 20, এর মান 4 আর টির মান 5তম সেকেন্ড বসাইলে অ্যান্সার আসবে 38 মিটার আমাদের। তো এই পর্যায়ে আমাদের ফিজিক্স সলভ নিয়ে আসবে আমাদের নাইম ভাইয়া। এই সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, আপনাদের কেমন আছেন? আপনাদের বহুল প্রতীক্ষিত জিএসটি এক্সাম আজকে আসলে হয়ে গেল। আমি হচ্ছে সাদাত হোসেন নাইম এবং আপনাদের প্রিয় রাজল ভাই হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে ওভারঅল যেটা হয় সবসময় যে আমাদের ম্যাথটা নিয়ে আপনাদের অনেক ভয় থাকে এবং গত বছর যেটা হচ্ছে ব্যাতেই বেশ ভালোই কঠিন হয়েছে কোয়েশ্চেন। আর এই বছর যেটা আমরা দেখলাম কোয়েশ্চেনটাতে আমি আমার ওর সাথে কথা বলতেছিলাম যে সাস্টের স্যার মনে ভুলে গেছিলো যে ক্যালকুলেটর ব্যবহার নাই, ঠিক আছে। কারণ এই কথাটা কেন বললাম, প্রায় আমরা 4-5টা ম্যাথ দেখলাম যেগুলোতে তারা অপশন রাখছে একদম 0.1 ব্যবধান, হ্যাঁ, যেটা আসলে হাতে করতে গেলে একদম মনে করো তুমি যদি 0.1ও একটু দেরফের করো তোমার অপশন অন্যটাতে চলে যাবে, এরকম কোয়েশ্চেন আছে। তুমি হচ্ছে একদম যারা আমরা যে টিচার লেভেলে চলে আসি তবুও আমাদেরও এটা ক্যালকুলেশন করতে গেলে 0.1 ফ্রেন্ড এটা দেরফের হতে পারে। এরকম 5 থেকে 6টা কোয়েশ্চেন আছে যেগুলোতে মাস্ট তোমার ক্যালকুলেটর ব্যবহার করা লাগবেই। ওকে, এছাড়াও বাকিগুলো যদি তুমি একটু ভালোভাবে ক্যালকুলেশন করে থাকো, মানে মোটামুটি যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে মোটামুটি ওগুলো আর কি করা যায়। তো এই চিন্তা করে আমরা দেখলাম যে আমাদের ফিজিক্সের যে 25টা কোয়েশ্চেন হয়েছে, তো এই 25টা কোয়েশ্চেনের মধ্যে 18টা কোয়েশ্চেন, হ্যাঁ 18টা কোয়েশ্চেন এটা ইন জেনারেল কোয়েশ্চেন, মানে এই 18টা মোটামুটি তোমরা যদি একটু মিনিমাম লেভেলের প্রিপারেশন নিয়ে থাকো এখানে এই 18টা কোয়েশ্চেন তোমাদের আসলে পারা উচিত, হ্যাঁ। আর 7টা যে কোয়েশ্চেন, যে এই 7টা আমরা একটু পরে তোমাদের মার্ক করে দেখাই দেবো যে কোন 7টা কোয়েশ্চেন আসলে ক্যালকুলেটর ছাড়া আসলে এখানে করাটা তোমাদের জন্য রিস্ক হয়ে যাবে। হয়তো পারবা, বাট এটা হবে তোমার টাইমটা অনেক বেশি লেগে যাবে, ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করতেছি, আমাদের একটু টেকনিক্যাল এরর আছে, সো এটা শেষ করলে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো। কোশ্চেনটা চলে আসছে, একটু দ্রুত বলে, হ্যাঁ। আচ্ছা, দেখি তোমাদের রেজাল্ট ভাই কি বলতেছে কথা। আচ্ছা দেখো, এখানে সহজ কথা হচ্ছে আমি শুরুতেই বলছি যে এখানে আমার কিন্তু সবগুলো অ্যান্সার করতে হবে না, হ্যাঁ। আমার চান্স পাওয়ার জন্যে আমি যদি দেখি যে আমার 25টা প্রশ্নের মধ্যে আমার গড় প্রিপারেশনও যদি তোমার থাকে আমাদের ক্লাসগুলো থেকেই বা আমাদের যে কনসেপ্টগুলো পড়াইছে এখান থেকে তোমার 18টা ক্যালকুলেশন সব বাদ দিয়ে মোটামুটি তোমার পারার
পারার কথা। আমি ধরলাম এই 18টার মধ্যে 3টা প্রশ্ন তোমার কনফিউশন, তোমার 15টা প্রশ্ন আমি দেখাই দেব যে তুমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকেই মোটামুটি কি 15টা প্রশ্ন তোমার চলে আসছে, এবং এই 15টা প্রশ্নের মধ্যে তোমার এমন কোনো প্রশ্ন নাই যেখানে তোমার ক্যালকুলেশনের ঝামেলা আছে, কোনো কিছুই নাই। তার মানে আমার আশা উচিত কি এই 15টা প্রশ্ন যেন আমি পারি। দেখো তুমি ফিজিক্সের এই 15টা প্রশ্ন যদি পারো, তুমি যদি অন্য সাবজেক্টগুলো মোটামুটি পরীক্ষা দাও, তাও কিন্তু তোমার একটা রেজাল্ট চলে আসবে। তো এই কারণে আসলে তোমরা খুব বেশি চাপ নেওয়ার দরকার নাই। তুমি আজকের প্রশ্ন আমরা মোটামুটি পুরো টিম অ্যানালাইসিস করে দেখলাম। একটু প্রশ্নটা দেখি যে দেখো মোটামুটি প্রশ্নগুলোর মধ্যে তোমার কয়েকটা প্রশ্ন আছে একবারে খুব সহজ, যেমন তোমার পারার কথা যে একই পাঠ কখন দিবে, এটা তোমার পারার কথা। দশা পার্থক্য কখন দিবে, কখন সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হবে, এই টাইপের জিনিসগুলো হুবহু। এই যেমন বলছিল রোদে তলদেশ থেকে একটা যদি বুদবুদ উপরে আসে, তার মানে তার কি আয়তন দ্বিগুণ হয়েছে, তখন তার উচ্চতা কত। আমরা দেখো তো এইটা একবারই তোমাদের পড়ানো না, H=n-1 × 10.2, এগুলো কিন্তু আমরা সরাসরি পড়াইছিলাম। তার মানে এরকম তুমি যদি মাথাটা ঠান্ডা রাখতে পারো ভাইয়া, বিশ্বাস করো তুমি মাথাটা ঠান্ডা রাখতে পারলে তুমি 15টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। আর যদি তুমি ভুল না করো, বুঝতে পারছো, তার মানে তুমি যদি ফিজিক্সে 15টা রাইট করো, তার মানে তোমার কিন্তু মার্ক অনেক বেশি চলে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই জন্যে তোমরা বারবার আমি পরীক্ষার আগে বলতাম যে ভাইয়া প্রশ্ন দেখে হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। প্রশ্ন দেখে হতাশ হওয়া যাবে না, প্রশ্নে প্যাচ থাকবেই, হ্যাঁ। তো এইটাই হচ্ছে মানে মেইন কথা, যে তুমি মাথা ঠান্ডা রাখলেই ফিজিক্সে কি তুমি 15টা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবা। তো আমরা এখন হচ্ছে আমরা ওই স্লাইডটা দিয়ে আলোচনা শুরু করি। আমরা হচ্ছে যাবতীয় প্রশ্নগুলো তোমাদের দেখাই দেবো, কোন প্রশ্নগুলো তোমার একটু চিন্তা করতে হবে, কোনগুলো তুমি স্কিপ করবা, কোনগুলোতে ক্যালকুলেশনের ঝামেলা হবে, সব কিছু বাদ দিয়েও কিভাবে তুমি কি তোমার কাটমার্কটা নিয়ে আসতে পারো, ঠিক আছে। তো আমরা এখনই হচ্ছে আমাদের স্লাইডের দিকে চলে যাব। নাইম ভাই তোমাদের একটু দেখানো শুরু করবে, তারপরে হচ্ছে আমি দেখাবো এখন আমরা কিভাবেই যে আমার মার্ক পাওয়ার জন্যে, মানে আমার চান্স পাওয়ার জন্য কোনগুলো আমি টাচ করব, কোনগুলো টাচ করা উচিত, বা কোনগুলো আমার জন্য সহজ ছিল, আমরা সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো এখন। আপনি ওকে ফাইন, সরি আমরা একটু আসলে টেকনিক্যাল এররের জন্য আমরা একটু ডিলে হয়ে গেল আমাদের এটা। সো আমরা এখন সরাসরি ওই যে কোয়েশ্চেনটা আসলে তোমরা পরীক্ষা দিয়েছিলে, আমরা সরাসরি ওই কোয়েশ্চেনটাতে আসলে সলভ করার চেষ্টা করবো। কি হয়েছিল আমাদের এখানে দেখি একটু। আর আমি একদম ধরে ধরে যাদের হচ্ছে সেট মানে 4 নাম্বার সেট ছিল তাদের জন্য আমি সরাসরি আনসারগুলো সব বলে দিচ্ছি এবং দেখা দিচ্ছি আসলে কোন কোন কোয়েশ্চেন আসলে তুমি মার্ক মানে তোমাকে এখানে আসলে এটাকে স্কিপ করতে হবে, মানে তোমাকে যদি চান্স পেতে চাও তোমাকে এখানে স্কিপ করতে হবে, সিম্পল কথাই, হ্যাঁ। কারণ তুমি ওই ম্যাথগুলো যদি নিয়ে তুমি নাড়াচাড়া করো, তাহলে তোমার যদি এখানে তুমি 2 মিনিট সময় ব্যয় করো, ওই 2 মিনিটে তুমি কেমিস্ট্রি বায়োলজি কিন্তু 3-4টা কোয়েশ্চেন আনসার করতে পারতা, ঠিক আছে। সো এটা তোমাকে একটা একদম টোটালি একটা ট্র্যাপের মধ্যে ফেলছে ফিজিক্স কোয়েশ্চেনটা, যে তুমি আসলে ওই ট্র্যাপের মধ্যে পড়তেছো কিনা। অনেকে আসো যারা হয়তো অনেকেই ভালো ভালো জায়গায় অলরেডি চান্স পেয়ে গেছে, তবু তারা অনেকেই পরীক্ষা দিতেছিল, তারা তো যেটা করো হয়তো কোয়েশ্চেন ছাড়তে চাও না, যে এই কোয়েশ্চেনটা তোমার নোন, হ্যাঁ। তো এরকম যদি হতে চায় তাহলে এই ক্ষেত্রে তোমাদের অনেকটা টাইম কিলিং এখানে হয়ে যাবে। সো আমরা একটু শুরু করি। তো প্রথমতই যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা তোমার সার্কিট দিয়ে রাখছিল, মোটামুটি একটা খুবই সিম্পল একটা সার্কিট, বলছে এটা হচ্ছে তোমার প্রবাহ বের করতে, কিন্তু ঝামেলা একটাই পাকায় দিছে, সেটা হচ্ছে তোমার এই যে এখানে, হ্যাঁ, যে একটা তোমার বলে দিছে যে দুইটা এখানে ভোল্টেজ বলে দিছে, কিন্তু ভোল্টেজটা তোমাকে খেয়াল করতে হবে দেখো এটা কিভাবে যুক্ত আছে। দেখো দুইটা পরস্পর বিপরীতভাবে যুক্ত আছে, দ্যাটস ওয়াই তোমার এখানে জাস্ট সিম্পল এই দুইটা থেকে মানে তাদের মোট ভোল্টেজটা হচ্ছে কি -10 হয়ে যাবে। আর 10 হয়ে গেলে তুমি আশা করি দুইটার তুলনাটা বের করতেই পারবা। দুইকে আমরা যদি করি, ফাইল চলে এসছে, ওকে। সো ফাইনালি আমাদের স্লাইডটা আমাদের হাতে চলে আসছে। তো আমরা তাহলে স্লাইডে করি। তো আমরা সিম্পলি দেখতে পাচ্ছ আমি যে কথা তোমাদের বলতেছিলাম, যে এখানে তুমি যে 12 থেকে যদি 2টা মাইনাস করে দাও তাহলে মোট ভোল্টেজটা আসবে 10, কারণ এটা যেহেতু পরস্পর বিপরীতভাবে যুক্ত আছে। সো এখন যদি আমরা দেখি এইটাকে যদি আমরা তুলরোধ বের করার চেষ্টা করি, খুব ইজি। 2 থেকে 2 করলে আমাদের 1 আসতেছে, 1 আর 4 কত 5, 5 কে 10 দিয়ে করলে আমাদের এটা আনসার আসবে কত v, হ্যাঁ। খুবই একটা ইজি। আমি হচ্ছে খুব বেশি এখানে আসলে এখন এক্সপ্লেনেশনে যাচ্ছি, আমি শুধু তোমাদের আনসারটা বলে দিচ্ছি আর হচ্ছে এটার পিছনের ইয়াটা একটু বলে দিচ্ছি। সিম্পল রেডিয়ামের অর্ধেক সেম। আমি একটু আগে যে কথাটা তোমাদের বলছিলাম যে এরকম যে কোয়েশ্চেনগুলো ক্ষেত্রে তোমাকে একটু স্কিপ করতে হবে। তুমি এখন দেখো তুমি কেমনে বুঝছো আসলে তুমি কোনটা স্কিপ করো। তুমি চাইলে অপশনগুলো খেয়াল করো, 2294, 2290, সিম্পলি তুমি দেখো আবার 2304, 2306। দ্যাটস মিন স্যারের মাথা যদি নষ্ট না হইতো তাহলে স্যার জীবনে এই কাজটা করতো না। এখন আমি বলতে পারেন ভাই আমি আসলে ম্যাথটা কি আমি করতে চাচ্ছি, আমাকে পেরতে হয়, হ্যাঁ তুমি পারবা, সমস্যা নাই। তোমাকে বসে বসে তুমি 5 মিনিট ধরে তুমি সমস্যা নাই এই ম্যাথের তুমি ব্যাখ্যা করবা, হ্যাঁ। তুমি এটা ভাগ করতে থাকো আল্লাহর মতে, ঠিক আছে। সো ভাগ করতে থাকলে তুমি আনসার আলটিমেটলি পাবো কত, এটা
সি নাম্বার। সো আমার মনে হয় এই ক্ষেত্রে তোমার এটা স্কিপ করা ভালো, পরবর্তীতে যদি তুমি শেষে টাইম পাও তাহলে টাইম পেলে তুমি সেক্ষেত্রে আনসারটা করতে পারো। আর যাদের একটু ক্যালকুলেশন পাওয়ার ভালো যে ভাই না আমি এটা সিম্পলি ভাগ করতে পারো, কেমনে ভাগ করবো যে এই 1590কে তুমি হচ্ছে 693 দিয়ে ভাগ করে যেতে থাকবা। তো যখন তুমি 2-3 ঘর পর্যন্ত যাবা তখন এখানে 9 যদি পাই ফেলো তাহলে তুমি এক্ষেত্রে যেহেতু তোমার শেষ পর্যন্ত যাইতে হচ্ছে, কারণ 229 পর্যন্ত মিলতেছে, শেষ পর্যন্ত 4 পর্যন্ত এই পর্যন্ত যাওয়া লাগবে, জাস্ট তোমাকে 4 ঘর পর্যন্ত এটা ভাগ করে যেতে হবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমাদের আনসার হচ্ছে কি সি। সো আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটা আশা করি একদম এটা না পারলে তোমাদের এটা মহৎ অন্যায় হয়ে যাবে, কারণ সিম্পল আমাদের কৌণিক বেগের যে সূত্রটা 2 পাই হচ্ছে কত টি, যেহেতু এখানে মিনিটে কাটা বলছে সো মিনিটে কাটার দিকে খেয়াল করবা। আর একটা বিষয় হচ্ছে এখানে তোমাকে একটা ট্র্যাপের মধ্যে দিয়েছে, হ্যাঁ এই যে এখানে যে তোমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে আসলে এটা কোনো কাজই এখানে নাই, কারণ আমাকে বলছে চাইছে হচ্ছে কি কৌণিক বেগ। হ্যাঁ আমাকে যদি রৈখিক বেগটা চাইতো তাহলে আমরা বেসিক্যালি যে ভি ইকুয়াল টু কি ওমেগা, তাহলে সেখানে আমার এটা আরটা লাগতো। দ্যাটস আমাকে যেহেতু সিম্পলি এখানে কৌণিক বেগটা চাইছে আমরা সরাসরি সূত্রটা ইউজ করলে হয়ে যাবে যে 2 পাই আর মিনিটে কাটা হচ্ছে কত আমাদের 3600। সো কাটাকাটি করলে আমাদের আলটিমেটলি কি, এটা আমি অনেক যখন ক্লাসে পড়াইছিলাম তখন তোমাদের অনেক সময় হয়তো জানা কথা যে এটা সরাসরি হচ্ছে আমরা আনসার মুখস্থ করতে বলি যে 3টার যে মানটা সেকেন্ডে কাটা, মিনিটে কাটা এবং হচ্ছে আওয়ারে কাটা, এই 3টা মানটা আমরা সরাসরি ফ্র্যাকশনাল মানটা মুখস্থ করতে বলি। এবং এটা একটা এক্সপ্রেশন, সো আশা করি অনেকে হয়তো একবার হলে চোখে পড়লে এটা মানে বেজে যাওয়ার কথা তোমাদের। সো আমরা নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। তোমার এটা সেকেন্ড লোকে ম্যাথ বলছে। এখন তোমাদের এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা কি এই ম্যাথটাও ক্যালকুলেশন করতে তোমাদের একটা ভালোই টাইম লাগে, কারণ আমরা নিশ্চয়ই জানি যে ত্রুটিপূর্ণ দোলকে আমরা যদি সেকেন্ড দোলকে তাদের মানটা বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে আমাদের ওই 86,400 আর হচ্ছে যত মানটা বলবে সেটা যদি সেকেন্ড দোল হয় তাহলে মানটা 2 আর নিচে হচ্ছে 86,400 প্লাস মাইনাস এন। সো এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা নিশ্চয়ই জানো, যদি বলে যে মানে তোমাদের ফার্স্ট চলতেছে প্লাস আর যদি ধীরে চলে তাহলে কি মাইনাস। সো আমরা এখানে যদি ইউজ করে দেখি তোমাদের আনসারটা সবসময় দেওয়া, দেখো এখানে বলছে যেহেতু ধীরে চলে, যদি ধীরে চলে তো অবশ্যই তাহলে তার সেকেন্ড লোকে দোলন কাল অবশ্যই কি বাড়বে। এখন দেখো এখানে অপশনগুলো তুমি খেয়াল করো, যেহেতু সেকেন্ড লোক বলছিল তাহলে আগে ছিল 2, তাহলে এখন অবশ্যই 2 থেকে কি হালকা বেশি আসবে। এখন দেখো এখানে যেটা আছে এটা আনসারটা এক্স্যাক্টলি আসলে 2.004 হবে, কিন্তু ওরা 4টা দেয় না, ওরা 2 ঘর পর্যন্ত আনসারটা দিয়ে স্টপ করে রাখছে। সো দেখো এখানে যে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটাও কিন্তু কি মানে এটার আশেপাশে যাবে না, হ্যাঁ কারণ যেহেতু এই যে 200 সেকেন্ডের জন্য আলটিমেটলি মানের পাত্রটা খুবই অল্প হয় আমরা জানি, তো সেকেন্ড লোকের মানটা অল্প কিন্তু বাড়ে, এই জন্য তোমাকে দেখে এটা আনসার আসলে 2.004 দেখানো উচিত ছিল আর কি, যদি তোমরা এটা বুঝে থাকো আর কি। দেন পরে কোশ্চেনটা সেম, এটা একটা তোমার আমরা জানি যে ধারাগত্যের ম্যাথ। সো ধারাগত্যের ম্যাথটা টোটালি রোদের উল্টা সেম, এখানে জাস্ট এই দুইটা যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে মানে আলটিমেটলি কি সেটা রোদের উল্টা, তাহলে 2টা 4 মিলে কত হবে তাহলে 2 হবে, কারণ যেহেতু এটা সমান্তরালের হয়ে যাবে আলটিমেটলি 2 আর 3টা 2 আছে তাহলে কত হবে 6 আর 3 এর মধ্যে যদি আমরা আবার যদি সমান্তরালের সূত্রটা ফেলি তাহলে আলটিমেটলি আনসার আসবে কত, আনসার আসবে কত 2। হ্যাঁ সো এটা আমাদের আনসার হচ্ছে তুল্য ধারাগত্য হচ্ছে কত 2। সিন আমরা পরেরটাতে একটু যাচ্ছি। এটা মনে প্রিভিয়াস কোশ্চেন সবাই জানো, তো অনেকবার আসছে পরীক্ষায়। হ্যাঁ নারিকেলের ত্বরণ 5.5, এটা আমার আর ব্যাখ্যা করার আসলে কোনো প্রয়োজনই নেই। নেক্সট আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, বলছে অক্সিজেনের গড় বেগ। হ্যাঁ এখানে একটা ছোট্ট টেকনিক হচ্ছে যে তোমাকে আসলে বলে দিচ্ছে যে হাইড্রোজেন আর অক্সিজেনটা হচ্ছে সমান, কিন্তু আমরা বেসিক্যালি জানি যে হাইড্রোজেন অক্সিজেন মানে আরএমএস বেগটা হচ্ছে অক্সিজেনের 4 গুণ। সো যারা ধরে ম্যাথটা করতে যাও তারা আলটিমেটলি প্রবলেমে সমান ধরে করলে আলটিমেটলি যেহেতু এখানে এটা হচ্ছে -100 ছিল, সো ক্যালকুলেশন করলে মোটামুটি তোমরা আসলে কাছাকাছি একটা আনসার যেতে পারবা। আনসারটা মোটামুটি আসবে কত 2768 কেলভিন। সো এটা মোটামুটি একটা ট্রিকি ম্যাথ ছিল। আমি যেই কটা ম্যাথ বলছিলাম যে তোমাদের হচ্ছে ক্যালকুলেটর ছাড়া খুব ঝামেলা হবে, অন অফ দেম তার মধ্যে এটা একটা। হ্যাঁ এই 7 নম্বর ম্যাথটা আসলে তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, পারবা কিন্তু তোমাদের বেশ ভালো একটা সময় লাগবে। সো আমার মনে হয় না এই 3-4 মিনিটে একটা ম্যাথ করার থেকে তুমি আদার্স অপশন অবশ্যই দাগাবা। সো এটা ছিল আসলে তুমি আসলে কি ছেড়ে দিবা ফিজিক্সে, আসলে তুমি কি ছেড়ে দিবে, এটা ছিল আসলে আজকে কোশ্চেনের আর কি মূল মানে প্রতিবাদ্য বলা যায়। হ্যাঁ কারণ যেহেতু ম্যাথটা দেখলাম ওভারঅল যে ক্যালকুলেশনগুলো ছিল হাতে ইজিলি করা যায়, কিন্তু এইগুলোর জন্য তোমাকে অবশ্যই ওরকমভাবে এক্সপার্ট হতে হবে, পাশাপাশি তোমাকে এটা ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে। সো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। দেন তোমাকে বলছে একটা চিরের প্রস্থ। সো এটা এখানে একটু ঝামেলা, আমরা জানি সবাই, আমরা জানি যে কৌণিক ব্যবধানের সূত্রটা হচ্ছে যে a sin θ = হচ্ছে n ল্যামডা, ঠিক আছে। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাই sin θ = হচ্ছে কি n ল্যামডা ডিভাইড বাই a। কিন্তু কোশ্চেনটাতে যেটা বলে দিয়েছে দেখো যে অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তাহলে অবম কিন্তু দুইটা হয়, এটা যদি আমাদের কেন্দ্রীয় চরম চিন্তা করি। সো এখানে দেখো খেয়াল করো, এখানে একটা কৌণিক ব্যবধান হবে সেটা হচ্ছে θn, আবার নিচের দিকে একটা হবে সেটা হচ্ছে θn, তাহলে আলটিমেটলি এখানে একটা 2 গুণ হবে, এই জন্য সামনে একটা 2 থাকবে। দ্যাটস আমাদের আনসারটা হবে কত 2 × sin tan ইনভার্স আমার 0.2, কারণ বাকিগুলো ক্যালকুলেশন তুমি করতেই পারবা। 6কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে 2 আসবে, দেখো অপশনে একটা আছে 2, হ্যাঁ সেটা হচ্ছে 0.2। সো এটা তুমি সিম্পলি টেকনিক্যালি তুমি এটাকে অ্যাভয়েড করতে পারবা। দেন সিম্পলি এটা তো আমরা জানি সবাই যে ক্যালভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের আনসারটা তো আমরা মুখস্থই জানি 574.25, ঠিক আছে। সো লাস্ট ওয়ান নেক্সট তোমাদের রেজাল্ট ভাই আসবে আসলে। আর এটা একটা ম্যাথ, এটা আসলে আমি যদি মনে হয় তোমাদের ক্যালকুলেটরও দিই তাহলে তোমাদের মিনিমাম মানে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, কারণ আমরা নিশ্চয়ই সবাই সচরাচর যেটা হয় এর আগে প্রিভিয়াস গোচ্ছর যেটা হতো এটা সূত্রটা আসতো যে আমরা কোন সূত্রের সাহায্যে আসলে ব্যাসার্ধ নির্ণয় করতাম। আমরা সবাই নিশ্চয়ই সূত্র জানি যে d² কত 6s প্লাস h কত 2। সেখানে এইচ হচ্ছে যে তোমার যে দুইটা যে তল আছে, দুইটা তলের মধ্যবর্তী
ডিফারেন্সটা, দূরত্বের ডিফারেন্সটা সেটা কত ছিল দেখো, একটা ছিল উত্তল লেন্স এবং আরেকটা ছিল হচ্ছে সমতল লেন্স। সো এই উত্তল এবং সমতল লেন্স যে মানটা আছে এই দুইটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি পাওয়া যাবে হচ্ছে এইচ এর মানটা। আর এখানে ডিউটা হচ্ছে যে তিনটা যে বিন্দু থাকে স্পেরোমিটারে, তিনটা বিন্দুর কৌণিক দূরত্ব এবং তিনটা মানই তোমার এখানে দেওয়া আছে। এই তিনটা মানকে তুমি যদি যোগ করে গড় করো, সেই গড়ের মানটা আসবে তোমার হচ্ছে কি ডি। দেন তুমি এটাকে যদি তুমি এই সূত্রতে ইউজ করো মোটামুটি আনসারটা আসবে 3.86 এর মতো। ঠিক আছে, এখন তুমি বলো যে এখানে অপশনগুলো খেয়াল করো 6.5, 6.8, 8.6, 5.8, এই ম্যাথটা আসলে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে গেলেও দেখো অনেক সময় এরকম ছোট ছোট মানের ডিফারেন্সটা চলে আসবে, কারণ যেহেতু এখানে প্রায় 3-4টা মান আছে তোমার হচ্ছে ফ্র্যাকশনাল। সো এই ম্যাথটাও তোমাকে অ্যাভয়েড করাটা ছিল সবচেয়ে বুদ্ধিমানের লক্ষণ। ওকে ফাইন, সো নেক্সট তোমাদের বাকি সলভগুলো নিয়ে আসবে তোমাদের রেজলভে। সো স্টে উইথ ইট। আচ্ছা ভাইয়া যেটা বললো আসলে ঘটনাটা সেরকমই যে যেহেতু আমার এই ধরনের প্রশ্ন আমার ওই সময়ের মধ্যে ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না, এই কারণে আমি স্কিপ করব। তো স্কিপ করেও কিন্তু আমি কি মোটামুটি অ্যান্সার করতে পারি। আমি মোটামুটি তোমাদের সলভগুলো দেখানোর পর আমি দেখাবো যে তুমি কোন প্রশ্নগুলো কি তোমার স্কিপ করা উচিত, কোন প্রশ্নগুলো কি তোমার টাচ করা উচিত। আমরা এর পরের প্রশ্নটা যদি দেখি, দেখো একটা সিলিকন ট্রানজিস্টর একটা বড় ম্যাথ ছিল। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি যদি অপশনগুলো দেখো মোটামুটি কাছাকাছি অপশন, এই যে 66677, এই ক্যালকুলেশনটা কি তোমার করা পসিবল না। এখন তুমি নর্মালি জানো যে তোমার বলছে কি, তোমার বলা হয়েছে যে ট্রানজিস্টরটির ব্যবহার করলে ভোল্টেজ লাভ, তাহলে ভোল্টেজ লাভ VA আমরা জানি বিটা ইন্টু RL ভাগ RI। এখন তুমি মোটামুটি বিটা ইকুয়াল টু যদি IB বাই IC বসাই দাও ইন্টু RL ভাগ RI করো, তাও কিন্তু তোমার মোটামুটি একটু টাইম লাগবে। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি সময় রাখবে, এটা আমি কি পরে করব। আচ্ছা, তো মোটামুটি এটা যদি অ্যান্সার তুমি বের করার ট্রাই করো, এই ক্যালকুলেশনটা যদি করো, বা হচ্ছে তোমার করা উচিত না প্রথম ক্ষেত্রে যেহেতু কি তোমার সময় কম, তাহলে তুমি যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে আলটিমেটলি সি নম্বর অ্যান্সারটা আসবে। হ্যাঁ, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। দেখো এরপরে এই ম্যাথটা দেখো তো, এইটা কিন্তু মোটামুটি আমাদের কি পারার মতো ম্যাথ বা এগুলা কিন্তু আসে, কিন্তু ঝামেলাটা কোথায় তুমি অপশন দেখো 6, 7, 5, 6, 5, 7, মানে অপশনগুলো এমনভাবে দিছে যে টিচারের হয়তো মনে ছিল না যে এই পরীক্ষা কি ক্যালকুলেটর ছিল। তো ক্যালকুলেটর ছাড়া যদি তুমি চিন্তা করো, আমরা নর্মালি কি জানি পর্যায়কাল টি ইকুয়াল টু টয়েস পাই রুট ওভার L ভাগ G। আচ্ছা, আমরা বসাই দিলাম টয়েস পাই, এল এর মানটা কত ছিল ভাইয়া আমাদের, এল এর মানটা বা ই ভাগ জি। হ্যাঁ, আমাদের ই কত ছিল 8 সেন্টিমিটার, 8 ইন্টু 10 ইনভার্স 2, 9.8। এইটা আমি বসাই দিলে আমার অ্যান্সারটা চলে আসবে। কিন্তু ভাইয়া আমার যেহেতু ক্যালকুলেটর নাই, তার মানে আমার কি এইটা নিয়ে আমি দেখবো কি, যেহেতু অপশনগুলো আমার কাছাকাছি, তার মানে এই ধরনের প্রথম স্টেজে আমরা কি এই প্রশ্নটা নিয়ে চিন্তা করব না। তার মানে যদি আমরা কাটাকাটি করি আমাদের আসবে 0.57, বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা আসবে কি আমাদের বি। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য একটু সহজ ছিল। কি ছিল ভাইয়া বলো তো? 250 মিটার উঁচু একটা ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে আনুভূমিকভাবে গড়িয়ে যাচ্ছে। আচ্ছা, গড়িয়ে যাচ্ছে বলছে শক্তির অপচয় অগ্রাহ্য, শক্তি যদি অপচয় না হয় তাহলে কি হয়েছে বলতো, উপর থেকে পড়তেছে, তার মানে তার বিভব শক্তিটা কি হয়েছে, আমার গতি শক্তিতে পরিণত হয়েছে। বুঝতে পারছো? এখান থেকে এই পানির বেগটা আমার চাইছে, তার মানে যদি আমরা কাটাকাটি করি তার মানে আমরা বেগটা কি পাবো ভাই বলতো, v ইকুয়াল টু রুট ওভার 2gh। হ্যাঁ, তার মানে এবার যদি আমরা ভ্যালুটা বসাই দিই 2 ইন্টু 9.8 ইন্টু h এর ভ্যালুটা আমাদের কত 250 মিটার। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা তুমি যদি একটু চিন্তা করো, তার মানে এটা মোটামুটি কাটাকাটি করলে তোমার কি 70 মিটার পার সেকেন্ড চলে আসবে। হ্যাঁ, 70 মিটার পার সেকেন্ড চলে আসবে। তো এইটা মোটামুটি একটু তোমার চিন্তা করলেই অ্যান্সার বের করা পসিবল। হ্যাঁ, এটাতে তোমার বেশি সময় লাগার কথা না। আমরা একটু পরের প্রশ্নটা যদি দেখি। আচ্ছা, এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন ছিল, কিন্তু এটা তোমার অ্যান্সার করা উচিত। কিভাবে দেখো তো, ডান পাশের বর্তনীতে XYZ আমার ইনপুট ছিল, বলছে যে আর বাল্বটি জ্বলবে কখন। আচ্ছা ভাইয়া বলো তো, আমার আর বাল্বটা কখন জ্বলবে যদি এইখানে কি 1 আসে, যদি আমার কি আউটপুটটা 1 হয় তাহলে কি জ্বলবে। আচ্ছা, আউটপুট 1 হওয়ার জন্য দেখো তো আমার এই দুইটার ক্ষেত্রে অবশ্যই এইখানে 1 লাগবে, আর এইখানে যেহেতু কি দুইটার গুণফল, তার মানে এখানে 1 লাগবে। আচ্ছা, এইখানে আমার 1 কখন আসবে, যদি কি এটা 1 হয় এটা 1 হয়। আচ্ছা, এটা যদি আমার আচ্ছা এখানে কি হইতে পারে, 1ও হইতে পারে 0 হইতে পারে। আচ্ছা, 1ও হইতে পারে 0 হইতে পারে, কারণ কি যেহেতু আমার যোগফল 1 লাগবে। তার মানে এবার যদি আমি অপশনগুলো দেখি, অপশনগুলো কোথায় আছে বলতো, যে
1 ঠিক আছে আমার, আচ্ছা 0 বা 1, তার মানে আলটিমেটলি কি অ্যান্সারটা আমার ডি হয়ে যাবে, বুঝতে পারছো? তো এইটা তুমি একটু নর্মাল চিন্তা দিয়ে কি এর অ্যান্সারটা করতে পারবা। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। তো এইটা তোমার কি পারার মতো একটা কোশ্চেন ছিল। আমরা একটু পরের প্রশ্ন দেখে আসি। আচ্ছা হ্যাঁ, এইটা তোমার জন্য একবারে খুবই সহজ একটা প্রশ্ন এবং তোমার পারা উচিত, এবং এটা আমরা কি ক্লাসেও করাইছিলাম। দেখো দেওয়া আছে তোমার এ বি দুইটা ভেক্টর দিয়ে বলছে যে উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর। আমরা তোমাকে করাইছিলাম যে তলের উপর লম্ব একক ভেক্টর, আমরা পড়াইছিলাম ইটা ইকুয়াল টু কি বলতো, ইটা ইকুয়াল টু এ ক্রস বি ডিভাইডেড বাই কি ভাই বলতো, মডুলাস অফ এ ক্রস বি, তাই না? এটা আমরা ক্লাসে করাইছিলাম। কিন্তু ভাইয়া আমাদের একটা সুবিধা করে দিছে, আমাদের একক ভেক্টরটা চাই নাই, আমাদের চাইছে কি, আমাদের শুধুমাত্র এই ভেক্টরটাই চাইছে, এই ভেক্টরটা কত এইটাই চাইছে, তাই না? তো আমরা ক্রস গুণন করব। নরমালি যদি ক্রস গুণন করি আই জে কে, একটু হাত ফাস্ট করতে হবে তোমাকে অবশ্যই, 3 1 2 2 -2 4, তুমি ক্রস গুণন করলেই তুমি দেখবা যে কি তোমার ম্যাথটা চলে আসছে। তো ক্রস গুণন তোমার জন্য আসলে আমি মনে করি এই বয়সে এসে তোমার জন্য সেটা সহজ। তাহলে অ্যান্সার যদি করো তোমার অ্যান্সারটা কি বি চলে আসবে। হ্যাঁ আচ্ছা, অ্যান্সারটা বি চলে আসবে তোমার, এটা তোমার জন্য আসলে কঠিন না। হ্যাঁ, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নটা তুমি স্কিপ করবা, পরীক্ষার হলে এই প্রশ্নটা তোমাকে কি স্কিপ করতে হবে। কারণ কি ভাই দেখো তো, 21.44 24.21 21.24 24.24, তার মানে এই অপশনগুলো এমন ভাবে দেওয়া যে তোমার ক্যালকুলেটর লাগবে। এবং আমরা দেখলাম যে এটা একটা ইঞ্জিনিয়ারিং চুয়েটের একটা প্রশ্ন, সুয়েটের একটা প্রশ্ন আসছে। তার মানে ভাইয়া এটা স্কিপ করলে তোমার সমস্যা নেই, কারণ এই সময় তুমি পারবা না মানে আসলে কারো পারা উচিত না, যদি সে কি সুপার হিউম্যান না হয়। তো আমার সুপার হিউম্যান দরকার নেই, যারা সুপার হিউম্যান তারা মোটামুটি আসলে গুচ্ছে, তারা খুব একটা এর আগেই তারা ভালো করে আসছে। হ্যাঁ, তো সেই জন্য আমার কি এটা স্কিপ করলে আমার কি সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, কিন্তু আমরা যদি ম্যাথটা করে দেখি আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আসবে প্রায় কি 21.24, এরকম একটা ম্যাথ অ্যান্সার চলে আসবে। আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা দেখো তো, এইটা কি তোমার না পারার কথা বলছে? দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য, তোমাদের জাস্ট বলছিলাম যে পথ পার্থক্য যদি বলে ল্যামডা ভাগ 2 এর জোর বা বিজোড় গুণিতক, ধ্বংসাত্মক ব্যতিচার তার মানে কি বিজোড়। হ্যাঁ, এটা কি তোমার কি সময় লাগার কথা, এটা সর্বোচ্চ ধরলাম যে 2 সেকেন্ডে তুমি কি অ্যান্সারটা করতে পারবা ভাইয়া। হ্যাঁ, তার মানে কি ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক কোনটা, এইটা ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক, অ্যান্সার বি। বুঝতে পারছো? এই যে 2 সেকেন্ডের একটা ম্যাথ যেটা কি তুমি দ্রুত অ্যান্সার করে দিতে পারবা। এর পরের প্রশ্নটা দেখো তো, এটা কি তোমার ধরে নিলাম যে 5 সেকেন্ড লাগবে। হ্যাঁ, কিভাবে, যে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উচ্চতায় তোলার জন্য ক্ষমতা কত? তাহলে তুমি ক্ষমতা কি জানো ভাইয়া, পি ইকুয়াল টু ডিরেক্ট mgh ভাগ টি। হ্যাঁ, তার মানে তোমার এম কত ছিল বলো তো, 10 লিটার, তাহলে লিটার সমান আমরা কেজি, তার মানে 10 × 9.8 ইন্টু কি 10 ডিভাইডেড বাই কত ভাইয়া, সমান মান কত 1 সেকেন্ড, তার মানে আলটিমেটলি যদি গুণ করি 980। আচ্ছা এখানে কেউ কেউ আছে ভুল করবা, কেউ কেউ রাইট করবা। 980 তোমার দুইটা আছে ভাইয়া, ক্ষমতার একক কি কখনো জুল হয়, ক্ষমতার একক কিন্তু ওয়াট। তার মানে কি এটাও তুমি কি 5 সেকেন্ডে করতে যা ভুল করার কোনো সুযোগ নেই, এটা তোমার পারার কথা এবং পারতেই হবে। বুঝতে পারছো? এই ধরনের প্রশ্ন মিস করলে তোমার চান্স মিস হবে, কিন্তু আমি এর আগের যে প্রশ্নগুলো এগুলো মিস করলে তোমার কি কোনো সমস্যা নাই। ওকে, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। এটাও দেখো তো একবারই সহজ জিনিস, বলছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত। আমরা জানি যখন একটা বস্তু কি একটা উচ্চতা থেকে নিচে পড়ে ভূমি স্পর্শ করার সময় কি হয়, তার গতিশক্তিটা, তার সম্পূর্ণ যে বিভব শক্তিটা ছিল, বিভব শক্তি সম্পূর্ণরূপে কি গতিশক্তিতে পরিণত হয়। তার মানে কি সেটা কি ভাই বলতো, mgh। হ্যাঁ, তার মানে আমার এম কত ছিল 200 × 10⁻³ ইন্টু 9.8 ইন্টু কত, এইচ কত ছিল বলো তো, এইচ ছিল কত 20 মিটার। হ্যাঁ, তো এই কাটাকাটিটা তুমি যদি একটু চিন্তা করো তার মানে তোমার কত আসবে 9.2। হ্যাঁ, অ্যান্সারটা আসবে কি তোমার বি। ঠিক আছে, তো এই ধরনের পড়া এগুলো কি তোমার পড়া প্রশ্নের মধ্যেই ছিল। ওকে, দেখো তো এইটা আমি লাস্ট যে চলো তো এই ক্লাসটা নিছি সেই ক্লাসেই পড়াইছিলাম। দেখো তো আমার কি দেওয়া আছে, এত এম্পিয়ার এত ভোল্ট দেওয়া আছে, তার মানে আমার কিভাবে বলো তো, P = VI। নরমালি আমি কি জানি, আচ্ছা দেখো আমরা নরমালি কি জানি, P = VI। হ্যাঁ, তার মানে আমার ভি কত ছিল ভাইয়া 220 ইন্টু আই কত ছিল 10। আচ্ছা এটা হচ্ছে আমার মোট ক্ষমতা, জাস্ট কি আমি যদি একটা বাতির ক্ষমতা দ্বারা ভাগ করি তাহলে কি আমার অ্যান্সারটা চলে আসবে। তো ইজিলি এটা কি তুমি করতে পারবা। হ্যাঁ, 55। তো এই ধরনের প্রশ্ন কি তোমার স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা কি বেশি ক্যালকুলেশন না। ওকে, তো এরপর আমরা যদি দেখি, আচ্ছা দেখো তো ভাইয়া এটা কি তোমার পারার কথা না, পারার মতো প্রশ্ন না। তোমার দেওয়া আছে কি দশা পার্থক্য পথ পার্থক্য চাইছে, তাই দশা পার্থক্য পথ পার্থক্য ম্যাথ অন্তত 2000 ম্যাথ তুমি করছো, তাই না? তার মানে কি পথ পার্থক্য del x = কি del x =
আচ্ছা আচ্ছা আমরা জানি ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ভাগ 2s পাই ইন্টু কি তোমার পদ্ধতি কত পাই ভাগ 2, তাহলে ইজিলি যদি তুমি কাটাকাটি করো কি ল্যামডা ভাগ 4। তো এই ধরনের প্রশ্ন কি তোমার 2 সেকেন্ড লাগবে না ভাইয়া? তো এই ধরনের প্রশ্ন কি দ্রুত তোমাকে অ্যান্সার করে দিতে হবে। হ্যাঁ ওকে, আমরা পরের প্রশ্ন দেখে আসি। আচ্ছা এইটাও খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু ঝামেলাটা আছে তোমার এই জায়গাটাতে। তুমি যদি একটু চিন্তা করে দাও যে ব্যাংকিং কোণ থেকে এই জায়গাটা তোমার জন্য কি ক্যালকুলেশন করা কি একটু কঠিন। জাস্ট আমরা ব্যাংকিং কোণের নরমাল ফর্মুলা কি tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ আরজি। হ্যাঁ ভি স্কয়ার ভাগ আরজি। এখন তুমি দেখো তো এটা কিলোমিটার পার ঘন্টায় আছে, তার মানে এটা কি তুমি মিটার পার সেকেন্ডে বসাবা আর আরজি বসাবা, তোমার অ্যান্সারটা আসবে। কিন্তু ভাইয়া তোমার এই সময়ের জন্য তুমি এটা কি একটু সময় সাপেক্ষ, এই জন্য প্রথম স্টেজে কি তুমি এটা স্কিপ করে চলে যাবা, কিন্তু অ্যান্সারটা কি তোমার সি চলে আসবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা দেখো তো এই প্রশ্নটা কি তুমি না পারলে তুমি পাপ করবা, তোমার চান্স হবে না, এটা তোমাকে পারতে হবে। বলছি কি মৌলিক একক নয় কোনটা? সময়, ভর, তাপমাত্রা সবই মৌলিক একক, কিন্তু ভরবেগ কি কোনো মৌলিক একক? তার মানে কি এইটা বাদ দিয়ে সবগুলো কি তোমার মৌলিক একক। এটা দ্রুত অ্যান্সার করে দিতে হবে তোমাকে। ওকে, এটা দেখো তো এই ম্যাথটা তোমাকে পারতেই হবে। কেন ভাইয়া? আমরা এই ধরনের ম্যাথ অনেক বলছি যে রোদের তলদেশ থেকে যে বুদবুদ উপরে আস্তে আস্তে আয়তন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কি তোমার গভীরতা কত? এই ইকুয়াল টু কি জানি আমরা n-1 ইন্টু কি 10.2, এটা আমরা ইজিলি জানি না। তার মানে n এর মান কত ভাইয়া 2 - 1 ইন্টু কি 10.2, তার মানে আলটিমেটলি কত আসতেছে 10.2। হ্যাঁ তার মানে 10.2, তার মানে তুমি কি এই ধরনের ম্যাথগুলো দেখেই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু শেষের দিকে চলে আসছি। আচ্ছা এই ম্যাথটা আমি বলবো যে তুমি কি স্কিপ করবা, কারণ এই ক্যালকুলেশনগুলো কি তোমার ওই সময়ের মধ্যে করা পসিবল না। এই জন্য তুমি যদি ভাইয়া মোটামুটি স্কিপ করেও আসো, এই অ্যান্সারটা প্রায় 77 আসে। এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এর একটা প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং এর একটা প্রশ্ন ছিল যেখানে ক্যালকুলেটর থাকে, তো তোমার এইটা নিয়ে প্যারা নিতে হবে না। এই জন্য মোটামুটি ভাই তুমি যদি স্কিপও করে আসো দেখবা যে 15টা প্রশ্ন তোমার জন্য একবারে পানি ভাত। তো আমার তো দরকার ভাই এই 15টা, আমার তো 25 দরকার না। 25 তো আমার চান্স পাওয়ার জন্য প্রয়োজন না, আমার চান্স পাওয়ার জন্য কি এই 15 প্রয়োজন। তো তোমরা যদি একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও ইনশাল্লাহ 15 চলে আসবে। তাও যদি একটু কম বেশি আসে সমস্যা নাই, ইনশাল্লাহ চান্স হবে। মোটামুটি সবারই সেম ধরনের পরীক্ষা হয়েছে, তো ভাইয়া হতাশ হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ তোমরা ভরসা রাখো, যারা মোটামুটি 15-র মধ্যে থাকবা তাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ এখন আমরা পরবর্তী আমাদের বাংলা সলভে চলে যাব। আচ্ছা আমি একটা কথা বলি এখানে, যে সেটা হচ্ছে দেখো এখানে আমাদের 4টা সাবজেক্ট তাই না, পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজি। 4টা সাবজেক্টের জন্য কয় মিনিট দেয়? 60 মিনিট সময় দেয়, 100 মার্কস। একটা সাবজেক্টে 25টা কোশ্চেন থাকে। তো তুমি যদি নর্মালি চিন্তা করো একটা সাবজেক্টের জন্য 15 মিনিট সময় পড়তেছে তাই না। আরও একটা বিষয়, তুমি যদি এই পদার্থবিজ্ঞান কোশ্চেনটা দেখো স্পেসিফিক, শুরুতে পদার্থবিজ্ঞান থাকতেছে, তো এখানে অনেকগুলো 5-6টা প্রশ্ন, এমন প্রশ্ন যে প্রশ্ন তুমি যদি হাত দাও তোমার যে 15 মিনিট সময় তার 10 মিনিট অলরেডি সেখানে চলে যাবে। সো এটা আসলে তোমার নিজের যে তোমরা যে মডেল টেস্ট পরীক্ষাগুলো দিছো, বাসায় বসে যে অনুশীলন করছো, সেই পড়াশোনার উপরেই নির্ভর করতেছে তুমি পরীক্ষা কতটুকু ভালো করবা। কারণ টাইম মেনটেন না করতে পারলে তুমি কোনোভাবে পারবা না। এই 25টা প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি যে 15টা প্রশ্ন তুমি আনসার করতে পারো 12-13 মিনিটে, কিন্তু বাকি 10টা প্রশ্ন অ্যান্সার করতে তোমার ফিরে 20 মিনিট লাগবে। তাহলে তোমাকে আসলে মাথা খাটিয়া তোমরা যারা 24 বা 25 বছর শিক্ষার্থী আছো এখান থেকে একটা বিষয় শিখতে পারো যে আমাদের আসলে পরীক্ষার সময় এটাই মাথায় রাখতে হবে যে টাইম মেনটেনটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে 25টা প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আমি দেখো প্রশ্ন কিন্তু সাবজেক্ট ওয়াইজ, এখন তোমাকে তো উত্তর সাবজেক্ট ওয়াইজই করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি রসায়নে খুব ভালো পারো, এখন রসায়নে যে 15 মিনিট এমন হতে পারে সেই প্রশ্নগুলো আমি 12 মিনিট অ্যান্সার করে ফেলছি, 3 মিনিট সেভ হয়েছে, তাহলে কত মিনিট তুমি সেভ করতেছো সেটার উপর বেস করে তুমি আবার ব্যাক গিয়ারে এসে বাকি প্রশ্নগুলো অ্যান্সার করবা। প্রথম তালে যদি ফিজিক্সের 25টা কোশ্চেন অ্যান্সার করতে যাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও তোমার দেখবে এখানে তুমি আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে না, তাহলে বাকি সাবজেক্টগুলো হ্যাম্পার করবে। তো একটা সাবজেক্ট শুরুতে রাখছে, এটা আসলে খুব ভালো একটা বিষয় যে পদার্থবিজ্ঞান শুরুতে রাখছে। তাহলে যেই শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করছে এবং এটাও টার্গেট করছে যে আমি পদার্থবিজ্ঞান শেষ করে রসায়ন যাবো, সে কিন্তু সময়টাকে প্রথমে এলোমেলো করে দিছে, এটা কিন্তু তোমাকে প্রথমে ডাউন করে দিবে। সো এটাই আসলে শিক্ষার বিষয় যে যেই সাবজেক্ট হোক না কেন, সামনে তোমাদের কৃষি পরীক্ষা, এখান থেকে যতটুকু শিখছো সেটা কৃষিতে অ্যাপ্লাই করবা সেম লজিকে, সেম ভাবে যে আমার প্রশ্নগুলো সাবজেক্ট ওয়াইজ থাকতেছে। ভার্সিটির এটাই সুবিধা যে প্রশ্নগুলো সাবজেক্ট ওয়াইজ থাকে। যেহেতু প্রশ্নগুলো সাবজেক্ট ওয়াইজ থাকে তোমাকে এটাই করতে হবে একটা সাবজেক্টে কত মিনিট পড়ে, 15 মিনিট পড়ে, তাহলে সেটা মেনটেন করে তোমাকে অ্যান্সার দিতে হবে। তুমি 15 মিনিটে 25টা দেখো, আমার এখানে টার্গেট একটা আরো সহজ করে তুমি যদি চিন্তা করো যে চান্স পাওয়ার জন্য আমরা কি বলতে পারি এখানে যে আমার 100টা প্রশ্ন তাই না, 4টা সাবজেক্ট থেকে 25 করে থাকে, তাহলে এই 25 করে আমার টোটাল 100 মার্কস তাই না। এক একটা সাবজেক্টে আমি চিন্তা করতে পারি 15 মিনিট করে সময় পাইতেছি তাই না। এখন তুমি চিন্তা করো যে তুমি
4টা সাবজেক্টের মধ্যে এরকম থাকে না যে আমি 2টা সাবজেক্ট সবচেয়ে ভালো পারি, তো তুমি এমন করতে পারো যে সাবজেক্টটা তুমি সবচেয়ে ভালো পারো সেই সাবজেক্টটা দিয়ে মার্কিং শুরু করে দাও। এখন তুমি যেই সাবজেক্ট সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে মার্কিং শুরু করে দিছো, তাও এমন হতে পারে তুমি যেই সাবজেক্ট সবচেয়ে ভালো পারো সেই সাবজেক্টের মধ্যে এমন কিছু প্রশ্ন আছে যা তোমার সময় কিল করে দিবে। যে তো তুমি ভালো পারো বা না পারো, তুমি প্রথমে এবারে চিন্তা করতে হবে, ঠিক আছে? কারণ এমন হতে পারে তুমি যেটা সবচেয়ে কম পারো বলে ধরে আসো সেই সাবজেক্টের প্রশ্ন সহজ চলে আসছে, তাই না? তাহলে তুমি সেই সাবজেক্টে যদি পিছনে ফালায় রাখো তাহলে সেটা তুমি পারা প্রশ্ন ভুল দাগে আসবা। তো পরীক্ষার হলে পারা প্রশ্ন ভুল দাগানো যাবে না। কতটুকু পারতেছো তুমি ধরে নিবা যে আমি সব পারতেছি, আমাকে এখন সব সুন্দরভাবে মার্কিং করতে হবে। একটা বেস্ট রেজাল্টের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে আসলে মার্কিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাইম মেনটেন যেমন তোমাকে এভারেজ করতে হবে, মার্কিংটাও তোমাকে গোছানোভাবে করতে হবে। যখন সব কিছু পারফেক্ট হবে তখন তুমি বেস্ট আউটপুটটাই পাবা। তো আমরা এটা আসলে ধরতে পারি যে আমার আসলে 100 মার্কসে টোটাল 100 মার্কসের মধ্যে আমি যদি 60 মার্কস পাওয়া যায়, আমি আসলে একদম বেস্ট লেভেলের একটা মার্কস আসলে এখানে পাওয়া যাবো। কারণ 60 মার্কস দিয়ে তুমি অনেক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বা টপ সাবজেক্টও পেয়ে যাবা। তো এখানে একদম সহজ করে যে যাই বলুক না কেন, মনে করো 50 থেকে 60 মার্কস, এটাকে আমরা মনে করতে পারি এমন একটা মার্কস যা আমাকে আসলে সেফ থেকে শুরু করে বেস্ট, আমার অনেকের পছন্দের সাবজেক্ট থাকে। তুমি যে কোনো স্টুডেন্ট হও না কেন তোমার একটা পছন্দের সাবজেক্ট থাকবেই। তাহলে এখন আমরা চান্স পাচ্ছি কিনা, এখন তুমি দেখো যদি কেউ তোমাকে বলে 48 পাইলেও চান্স পাবা, তুমি চান্স পাইলা কিন্তু এমন সাবজেক্ট তোমার আসবে যেটা তুমি পড়বা না, তাহলে সেটা তো তোমার ক্ষেত্রে চান্স পাওয়া লজিক্যাল হবে না। তোমাকে এটা ডিপেন্ড করতে হবে তোমার নিজের একটা পছন্দের চাওয়া আছে, একটা বিশ্ববিদ্যালয় আছে, সব মিল করে তুমি যদি এই রেঞ্জে থাকতে পারো অন্তত শেষ পর্যন্ত, ঠিক আছে? চান্স পাওয়া কিন্তু মুখ্য না। অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে তোমাকে তোমার বাবা মা পড়তে দিবে না, বা দেখা গেছে একটা চয়েসের ভিত্তিতে নিচের ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় তুমি হবে না, তাহলে সেটা তো আমার ভ্যালু দিবে না। সেক্ষেত্রে তোমার যদি মার্কসটা এই ক্যাটাগরির মধ্যে হয় তাহলে দেখা গেছে তুমি একটা সেফ পড়ার মতো সাবজেক্ট গুচ্ছের মধ্যে পেয়ে যাবা। আবার অনেক শিক্ষার্থী থাকো যে সেকেন্ড টাইম দিব, সেক্ষেত্রে তুমি সেফভাবে একটা সাবজেক্টে পড়তে পারবা। তো এইখান থেকে আমি বলতে চাচ্ছি যে একটা পরীক্ষা তোমার একটা এক্সপিরিয়েন্স, একটা পরীক্ষা তোমাকে একটা গাইড দিবে। তো চিন্তা করো আমার এখানে যদি 60 মার্কস তুলতে হয় তাহলে একটা থেকে আমি 15 ফাইলই হচ্ছে, বলো 15 ফাইলে হচ্ছে না? 25 থেকে তুমি 15 তুলো, 25 থেকে 15 তুলো, 25 থেকে 15 তুলো, 25 থেকে 15 তুলো, তাহলে তুমি সেভ জোনে থেকে মার্কিংটা করো। এরপরে যতটুকু সময় সেভ করতে পারবা অতটুকু সময় তুমি রিভাইজ করে বাকিটুকু অ্যান্সার করতে হবে। একটানে যদি মার্কিং এর টার্গেট করো বা এক অ্যাঙ্গেলে যদি দাগাইতে থাকো তাহলে এই জিনিসগুলোতে তুমি কিন্তু গ্যাপ করে যাবা, অনেক ভুল হয়ে যাবে। এমন হয়ে গেছে বায়োলজি কোশ্চেন একটু ইজি, রসায়ন কোশ্চেন তুমি যেই সাবজেক্টগুলো ভালো পারো সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তাই না? তাহলে তুমি যতটুকু পারো অতটুকু তোমাকে সঠিকভাবে মার্কিং করতে হবে। সেই বিষয়গুলো মাথায় রাখিও যে পরবর্তীতে অন্তত কৃষির ক্ষেত্রেও সেম লজিক অ্যাপ্লাই করে যে ভুলগুলো গুচ্ছতে করছো সেগুলো আর কৃষিতে করবা না, দেখবা তুমি তোমার এক্সপেক্টেড রেজাল্টটা পেয়ে যাবা। দেখো তুমি যে চেষ্টাটা করবা সেটাই তুমি আউটপুট পাবা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমাকে লজিক্যালি তোমাকে সুন্দরভাবে গোছানোভাবেই তোমাকে কিন্তু তোমার অ্যান্সারটা করতে হবে। কারণ তুমি যেটা পারতেছো সেটা তোমাকে প্রকাশ করতে হবে, 1 ঘন্টার পরীক্ষায় প্রকাশ করতে হয়। এখন তুমি পরবর্তীতে এসে আফসোস করো আমি এটা পারছি ভুল জায়গায় আসছি, পারি ভুল জায়গায় আসছি, এটা কখন হয়? যখন তুমি আসলে এভারেজলি নিজের আউটপুটটা প্রকাশ করার মতো পরিবেশ তৈরি করতে না পারো। শুরুতে একটা প্রেশার নাও, সময় চলে যাও, পরে কি করো এক টানে জোর দিয়ে দাগে আসো, তাহলে এটা কি হবে? হবে না, তাই না? এই ভুল তোমার নিজের। সো এই ভুলগুলো সামনে করবা না। আশা করি পরবর্তীতে তোমরা আর ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর কৃষির পরীক্ষা আছে, কৃষির পরীক্ষা থেকে এটা আসলে শিক্ষার জায়গা রাখবা। যে ভুলগুলো আমরা করছি এখন সেই ভুলগুলো সামনে করবো না। ওকে, তো আমরা এই পর্যায়ে হচ্ছে বাংলা সলিউশনটা দিব। তোমরা একটু কমেন্ট করে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। তা আমি খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে শুধু হচ্ছে তোমাদেরকে আনসারটা দিয়ে যাব। ওকে, সেটা করে কোনটা দিয়ে চেঞ্জ করে কোনটা দিয়ে চেঞ্জ করব। আচ্ছা, ওকে। তো এখানে দেখো ও এর সঠিক উচ্চারণ কোনটি? তা আমরা এটাকে অনেকে ওমো বলি, হ্যাঁ ও বলি, আসলে এটার উচ্চারণটা হবে ও। এ হচ্ছে আনসার, এটা তোমরা ইতিমধ্যে অলরেডি আনসার পেয়ে গেছো তোমরা। এটার উচ্চারণটা হচ্ছে ও। এটা উচ্চারণ থেকে আসছে সরাসরি, তোমরা জানো এসএসসি সিলেবাসে সরাসরি কিন্তু উচ্চারণ চ্যাপ্টারটা আছে। তো এরপরে প্রশ্ন হচ্ছে দেখো পুরা ঘটিত বর্তমান কাল কোনটা? পুরা ঘটিত বর্তমান মানে হচ্ছে যে বর্তমান কালটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা কি আছে এখনো বিদ্যমান আছে। একটা কাজ ধরে শেষ হয়ে গেছে, ধর আমি ভাত খেয়েছি, তার মানে ভাতটা খাইছি এখনো কিন্তু ফলটা আছে। তাহলে দেখো তারা বাড়িতে ফিরেছে, তাহলে তারা যে বাড়িতে ফিরেছে এরপর কিন্তু আর কোথাও যায় না, তার মানে কি তার ফলটা এখনো বিদ্যমান আছে। সুতরাং এটা কি? এটা হবে আমাদের উত্তর, তারা বাড়িতে ফিরেছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো ক্ষিতি এর শব্দের প্রতিশব্দ কোনটি? আমরা জানি ক্ষিতি মানে হচ্ছে আকাশ।
আবার ক্ষিতিধর মানে হচ্ছে পর্বত। আমি লাইভ ক্লাসে বলছিলাম, তোমরা যদি কেউ লাইভ করে থাকো তাহলে এটা জানার কথা। তাহলে এটার মানে হচ্ছে প্রতিশব্দ মানে হচ্ছে পৃথ্বী, কারণ পৃথ্বী মানে হচ্ছে পৃথিবী। আর এই ক্ষিতি শব্দের অর্থ কি? এই ক্ষিতি শব্দের মানে হচ্ছে পৃথিবী। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে পৃথ্বী। ওকে, তো এরপরে প্রশ্ন হচ্ছে মাসি পিসি গল্পে মাসি পিসি আসলে কি নিয়ে রেডি থাকে? এটা তো তোমাদের সবারই পারার কথা। মাসি পিসি গল্পে মাসি পিসি কি নিয়ে রেডি থাকে? এটা হচ্ছে বটি আর দা। সরাসরি আমাদের এটা সাহিত্য থেকে আসে, প্রশ্নটা অনেক বিশ্ববিদ্যালয় এর আগে আসছিল, সুতরাং এটা তোমাদের ম্যাক্সিমামের এটা পারার কথা। ওকে, এটা কারো ভুল করার কথা না। ওকে, এটা ক্লিয়ার? এটা সাহিত্য থেকে আসে, প্রশ্নটা অনেক বেশি। ওকে, এরপরে দেখো আমি একটু দ্রুত যাচ্ছি, যেহেতু তোমরা শুধু আনসার চাচ্ছ, আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এরপরে প্রশ্ন হচ্ছে দুর্নিবার এবং দুর্নাম শব্দ দিতে মূর্ধন্য ব্যবহার হয় নাই কেন? কারণ এটা হচ্ছে, আমরা যদি দেখি, এটা হচ্ছে সমাসবদ্ধ বলে, যেহেতু এটা সমাসবদ্ধ শব্দ, দুর্জে নাম দুর্নাম সমাসবদ্ধ শব্দ। এই সরাসরি এই দুটো উদাহরণ আমাদের 9-10 বোর্ড ব্যাকরণে দেওয়া আছে, আমাদের আজকের বাংলাতেও দেওয়া আছে, যে যেহেতু সমাসবদ্ধ এই কারণে কি হয় নাই, এটাতে মূর্ধন্য ব্যবহৃত হয় না। এবং এটা বিগত পরীক্ষায় আসছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা আসছিল। এরপর প্রশ্ন, এটার জানতে চাওয়া হয়েছে এটা প্রতিশব্দ, এটার প্রতিশব্দ হচ্ছে খতিয়ান। এটা হয়তো অনেকেই হয়তো নাও পারতে পারো, তবে এই প্রশ্নটা বিগত সালে একবার আসছিল, সুতরাং অনেকের হয়তো এটা কমন থাকতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে? দেখো, অপরূপ মানে সুন্দর, আর অপদেবতা, অপটা নিকৃষ্ট অর্থে। তাহলে একটা হচ্ছে ভালো অর্থে, একটা হচ্ছে খারাপ অর্থে। তাহলে জানতে চাওয়া হয়েছে যে বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করছে কোনটা? তাহলে উত্তর হবে অপরূপ এবং অপদেবতা। কারণ অপরূপ মানে সুন্দর, রূপ থেকে অপরূপ মানে অনেক সুন্দর, আর অপদেবতা এটা নিকৃষ্ট অর্থে। তার মানে দুইটা দুই অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, তো একটু কমেন্ট করো। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে দেখো, জয়ধ্বনি শব্দটি সঠিক উচ্চারণ কোনটি? হ্যাঁ, এটার উত্তর হবে জয়ধ্বনি। জয়ধ্বনি, এটা উচ্চারণ হবে জয়ধ্বনি। দেখো, তো এটা হচ্ছে আমাদের সরাসরি উচ্চারণ থেকে আসে জয়ধ্বনি, এটা আমাদের বইতেও ছিল। এটা আমি শুধু আনসারগুলো বলতেছি। মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ কি ছিল? বিলাসীর প্রতি ভালোবাসা। কারণ দেখো, মৃত্যুঞ্জয় আসলে এই যে নিচু জাতের মেয়ে বিলাসীকে বিয়ে করে, তার রান্না করা ভাত খায় বা অন্ন খায়, তো এটা কিসের কারণে? এটা মূলত বিলাসীর প্রতি তার কিসের কারণে? ভালোবাসার কারণে। তাহলে উত্তর হবে বিলাসীর প্রতি ভালোবাসা। তাহার পরে মানে কবিতা অলক্ষের পাথার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে? দেখো, কবিতা সরাসরি লাইন আছে, অলক্ষের পাথার বাহিয়া তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান। তাহলে একটা বিষয় তোমরা জানো, পাথার মানে হচ্ছে সমুদ্র। একটা গান আছে, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তাহলে পাথার মানে সমুদ্র। তা তুমি যদি কোনো কিছু নাও পারো তাহলে তো এটা আনসার হয়। আর অলক্ষের মানে কি? অলক্ষের মানে হচ্ছে দৃষ্টির অগোচরে, মানে কি সীমাহীন যেটা। তাহলে উত্তর হবে সীমাহীন সমুদ্র। ধরো তুমি কিচ্ছু পারো না, তারপর আনসার করা সম্ভব, কারণ পাথার মানে সমুদ্র, অপশনে সমুদ্র একটাতে আছে। তো অনেক সময় দেখবা যে একটু চালাকি করে কিন্তু উত্তর দেওয়া যায়। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়ে বাঁচিলেন, সেই তার প্রথম অবকাশ কোথায় আছে? অপরিচিতাতে আছে। কারণ কি? কারণ এটা অনুপম তার বাবা সম্পর্কে বলছে, কারণ তার বাবা এতটাই ব্যস্ত ছিল টাকা পয়সা কামানোর জন্য, একবার শুধু হাঁপ ছেড়ে বাঁচছিল। সেটা কখন? মৃত্যুর সময়। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, মানে শুধু টাকার পিছনে ছোটে, এবং একবার মারা যাওয়ার সময় শুধু অবসর পায়, এর আগে কোনো অবসর পায় না। তো তোমরা একটু লাইভ ক্লাসটা সবাই শেয়ার করে দাও, এবং কমেন্ট সেকশনে একটু শেয়ার ডান কথাটা লিখে দাও। ওকে, তো এর পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো, এটা তো খুবই সহজ প্রশ্ন, তোমরা পারার কথা। এর পরের প্রশ্ন হচ্ছে যে সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে হীনমন্যতা। অনেকে এটাকে আনসার দিচ্ছে, কিন্তু এটা আনসার হবে না। আমি অভিধানে একটু আগে চেক করলাম, এটা হীনমন্যতা, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অনেকে কিন্তু এটা ভুল উত্তর দিয়েছে, এটা উত্তর হবে হীনমন্যতা। ওকে, তো তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দাও। আর তোমাদের ফ্রেন্ড লিস্টে যদি কোনো ফ্রেন্ড থাকে যারা এবার পরীক্ষা দিয়েছে বা সামনে দিবে, তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও। ওকে, তো বুমেরাং শব্দটি এটা অস্ট্রেলীয় শব্দ। বুমেরাং শব্দটা হচ্ছে অস্ট্রেলীয় শব্দ, এটা শব্দ থেকে আসে। শব্দ থেকে কিন্তু আমাদের দুইটা প্রশ্ন আসছে। তো বুমেরাং এটা হচ্ছে অস্ট্রেলীয় শব্দ। এরপরে প্রশ্ন হচ্ছে কোন বানানটি শুদ্ধ? এখানে দেখো,
সারথি বানানটা শুদ্ধ, কারণ এই সত্য শব্দে তো এটা ভুল আছে। আবার প্রাণীবিদ্যা বানানটা কাহিনীটা এই সবগুলোই ভুল, এখানে শুধু একটাই শুদ্ধ, সেটা হচ্ছে সারথি। হ্যাঁ, এটা হচ্ছে সারথি। নিশীত রাতে বাজছে বাঁশি, বলো কেমন রাত? নিশীত রাত। মনে রাখবা একটা নাউনের আগে যদি আরেকটা নাউন থাকে, আমাদের তুর্য স্যার পড়ায়, সেই নাউনটা কিন্তু কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন আমরা যদি বলি ঢাকা সিটি, তাহলে দিস ইজ ঢাকা সিটি, ঢাকাটা তখন অ্যাডজেক্টিভের কাজ করে। তো রাত একটা বিশেষ্য পদ, কিন্তু কেমন রাত? নিশীত রাত। তাহলে অবশ্যই এটা কি পদ? এটা হচ্ছে বিশেষণ পদ। কেমন রাত? নিশীত রাত। নিশীত রাতে বাজছে বাঁশি। পোশাক শব্দটি কোন ভাষা থেকে আসছে? সরাসরি আমাদের আসপেক্ট সিরিজের বই থেকে কমন, এবং গুচ্ছ নেটওয়ার্ক থেকে আমাদের কমন। এটা ফার্সি শব্দ। এই যে আমি পোশাক পরে আছি, পোশাকটা কি শব্দ? পোশাক হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি মানে ইরানি। ফার্সি মানে কি? ইরানি। ওকে, তো তোমরা ধৈর্য ধরে অনেক সময় ক্লাস করতেছো, আমি দ্রুত এই জন্য শুধু আমি আনসারটা বলে যাচ্ছি, কারণ বিস্তারিত ব্যাখ্যা মানে এত ডিটেলসে যাচ্ছি না, যদি আমরা পরবর্তীতে ব্যাখ্যাগুলো বলবো। এরপরের প্রশ্ন, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? যেমন শিক্ষক থেকে শিক্ষিকা, তার মানে এটা নিত্য পুরুষবাচক না। সন্তান এটা উভয় লিঙ্গ। ডাক্তার এটা বোঝা যায় না, ডাক্তার মহিলা হইতে পারে পুরুষ হইতে পারে। কিন্তু অকৃতদার এটা হচ্ছে কি শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ। সরাসরি আমাদের যে ছন্দটা দেওয়া ছিল, অকৃতদার, কৃতদার, অকৃতদার, সে যে ঢাকি বাজানোর সুযোগ নাই, একেবারে ছন্দ থেকে কমন পড়ছে। অকৃতদার কি শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ। এমনি করে যায় যদি দিন যাক না, এটি কোন ধরনের শব্দ? সেটা হচ্ছে ইচ্ছা সূচক। একটা বিষয় মনে রাখবা, যদি আমরা ডিটেলসে যাচ্ছি না, ইচ্ছা সূচক কেন? কারণ আমরা যদি বলি হে আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও, আল্লাহর কাছে কোনো কিছু সরাসরি চাইলে প্রার্থনা। যদি বলি এখান থেকে যাও, আদেশ নিষেধ, এগুলো হচ্ছে কি? অনুজ্ঞা। আর আবেগ কোনটা? হে আল্লাহ পাখিটা তো সুন্দর, এরকম যদি বলি সেটা আবেগ। তাহলে এখানে বলা হয়েছে এমনি করে যায় যদি দিন যাক না, এটা মনের একটা ইচ্ছা প্রকাশ করছে, সুতরাং এটা ইচ্ছা সূচক বাক্য। করিজেন্ডাম মানে হচ্ছে শুদ্ধিপত্র। এটা বিগত সাল থেকে ডিরেক্ট কমন, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এই প্রশ্নটা বিসিএস এ আসছে, বিগত প্রশ্ন থেকে সরাসরি কমন। করিজেন্ডাম মানে কি? শুদ্ধিপত্র। ওকে, এরপর সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কলকাতা থেকে প্রকাশিত হয়। দেখো এই প্রশ্নটা সাধারণত বাজারে প্রচলিত বই থেকে কমন পড়ে নাই, কিন্তু ইন্টারমিডিয়েটের বাংলায় যেখানে লেখক পরিচিতি আছে সেখানে সরাসরি কিন্তু কথাটা লেখা আছে। এই জন্য তোমরা আসপেক্ট বাংলা পড়ো বা গুচ্ছ নেটওয়ার্ক বই পড়ো, এগুলোর পাশাপাশি অবশ্যই টেক্সট বুকটাও তোমরা অবশ্যই ভালো করে পড়বা। আমরা এই বিষয়টা সবসময় তোমাদেরকে বলি, টেক্সট বুকের কোনো বিকল্প নাই। এরপরের প্রশ্ন, কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা। এই প্রশ্নটা বিসিএস এ সরাসরি আসছে একবার, এবং অন্যান্য পরীক্ষাতে আসছে। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওর সাথে আবার যুক্ত হবে আকাঙ্ক্ষা। বাক্যের তিনটা বিষয়, আকাঙ্ক্ষা, আসক্তি, আর এটা হচ্ছে যোগ্যতা। ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটা অনেক জায়গাতে যদি অনেক ফরাসি টরাসি দেওয়া আছে, তবে ইংরেজ শব্দটা আধুনিক ব্যাকরণে পর্তুগিজ শব্দ, তবে অনেকে কিন্তু এটাকে ফরাসি বলে। হ্যাঁ, তবে ফরাসি হবে না। আধুনিক ব্যাকরণ ইংরেজ শব্দটা কি শব্দ? পর্তুগিজ শব্দ। তো তোমরা একটু পরিচিত জনকে মেনশন করে দাও। আর হচ্ছে তোমরা যারা লাইভ ক্লাসটা শেয়ার করবা, অবশ্যই শেয়ার করার পরে শেয়ার ডান কথাটা লিখে দাও। তাহলে দেখো ইংরেজ শব্দটা কোন ভাষা থেকে আসছে? পর্তুগিজ শব্দ থেকে আসছে। পর্তুগিজ শব্দ থেকে সবসময় প্রশ্ন আসে, কারণ এটা আমাদের পর্তুগিজরা প্রথম বাংলা বাণিজ্য করতে আসছিল। আমি কিংবদন্তির কথা বলছি। কিংবদন্তি হচ্ছে আমাদের ঐতিহ্যের প্রতীক। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে একটা ঐতিহ্যের কথা বলা হয়েছে, অর্থাৎ কিংবদন্তি দ্বারা আসলে ঐতিহ্যের প্রতীক। আমার পথ প্রবন্ধে কাকে কর্ণধার বলছে? কর্ণধার বলছে নিজেকে। সে নিজেকে বলছে আমার কর্ণধার আমি, তার মানে কাকে বলছে? নিজেকে বলছে। আমার কর্ণধার আমি কাকে বলছে? সরাসরি নিজেকে বলছে। রেইনকোট গল্পে রেইনকোট এটা কি? সাহস এবং দেশপ্রেমের প্রতীক। এটা সরাসরি বিগত সাল থেকে আসছে, সরাসরি এটা গুচ্ছ নেটওয়ার্ক থেকে কমন, সরাসরি আসপেক্ট বাংলা থেকেও কমন। এটা একটা কমন প্রশ্ন, সবারই পারার কথা। ওকে, তো যাই হোক, আমি খুব দ্রুততম সময়ের মধ্যে শুধু আনসারগুলো বললাম, কারণ ইতিমধ্যে হচ্ছে তোমরা অলরেডি কিছু আনসার হয়তো পেয়ে গেছো। আর সবাই ভালো থাকো, তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আর তোমরা যারা 24 ব্যাচের 25 ব্যাচের যারা স্টুডেন্ট বা 24 ব্যাচের, তোমাদের সাথে একাডেমিক ক্লাস নিয়ে খুব দ্রুতই দেখা হবে। আমরা একাডেমিকের ফ্রি ক্লাস দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এখন চলে আসছে, তোমাদের সাথে ইংলিশ প্রশ্নের সলভ হবে। তবে তার সাথে আমি তোমাদের হচ্ছে দুটো বিষয় নিয়ে একটি কথা বলতেছি। আজকে সন্ধ্যা 7টায় কাটমার্ক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে হচ্ছে পরবর্তী যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস হবে সন্ধ্যা 7টায় আসপেক্ট সিজের পেজে। গুচ্ছ পরবর্তী তোমাদের করণীয় এবং কাটমার্ক কত হতে পারে, তুমি কিভাবে। আর একটা জিনিস বলে দিই, এই গুচ্ছদের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস। অনেকেই হচ্ছে 43 দিয়ে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পেয়েছে, অনেক সময় আবার 60 নাম্বার পেয়েও কিন্তু সে ভালো সাবজেক্ট পায়নি। সো সাবজেক্ট চয়েস খুব ইম্পর্টেন্ট। এই বিষয়ে আমরা তোমাদের প্রিয় ফজলে রাহাত ভাইয়া সহ আমরা আসলে ডিসকাস করব সন্ধ্যা 7টার সময়, এবং এখন ইংলিশ ক্লাস করবো। আর একটা জিনিস বলি, কেমিস্ট্রির একটা প্রশ্নে হচ্ছে ওখানে লুইস অ্যাসিড বলা ছিল, আমি আসলে ব্যাপারটা হচ্ছে লুইস ক্ষারক মনে করেছি, ওটা অ্যামোনিয়াম প্লাস হবে এবং সেটা আমরা সলভ দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে আমি উত্তর লিখে দিয়েছিলাম যে প্রশ্নটার 1.4 10^22, সেটা হচ্ছে এটা অথবা 14 × 10^21 অপশন এ আনসার, এটাও হবে, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে ওটা লুইস অ্যাসিড যদি হয় তাহলে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস, লুইস অ্যাসিডই বলা আছে, আমি এটা লুইস ক্ষার মনে করেছিলাম। আর সব সলভ ঠিক আছে। তারপরেও আমাদের পেজে পূর্ণাঙ্গ সলিউশন দেওয়া আছে, তোমরা সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ইংলিশ সলভটা এনজয় করো এবং সন্ধ্যা 7টার দিকে খেয়াল রেখো। আচ্ছা, তোমাদের হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে ইংরেজি কোশ্চেন সলিউশনে। তুলনামূলক আমাদের হচ্ছে ইংরেজি প্রশ্নের ধরন যদি বিবেচনা করি, সেই ক্ষেত্রে প্রশ্নটা তুলনামূলক কঠিন হয়েছে এবং হচ্ছে তোমার গ্রামাটিক্যাল টার্মস খুব কম, এটার ভিতরে হচ্ছে সেন্স বেসড হচ্ছে কোশ্চেন সবচেয়ে বেশি। তো প্রশ্নের ধরনের দিক থেকে সর্বপ্রথম আমরা যদি আসি যে প্রশ্নটা প্রথমে দিয়েছে সেটা হচ্ছে আফটার ইন দ্য ইনিশিয়াল সিটব্যাক অল দ্য ড্যাশ প্রোগ্রামস আর কন্ডাক্টেড সাকসেসফুলি। তো এইখানে মূলত যে উত্তরটা হবে সেটা হচ্ছে একটা ভোকাবুলারি বেসড একটা উত্তর, সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট, সেটা হচ্ছে পরবর্তী সকল প্রোগ্রামগুলোই হচ্ছে যুক্ত করা হয়েছিল অর্থগত দিক থেকে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে সি। পরবর্তী কোশ্চেনে যাই, দ্য গভর্নমেন্ট নিড টু ওয়ার্কস ইন ক্লোজ। এটা আমাদের সমসাময়িক একটা হচ্ছে টপিক থেকে আসছে, যে অর্থাৎ যে কারিকুলামগুলো যে চেঞ্জ হচ্ছে, তো এটার জন্য কাদের সাথে হচ্ছে সবচেয়ে বেশি করা দরকার, সমন্বয় করা দরকার শিক্ষকদের সাথে। তো ওই সমন্বয় শব্দটার অর্থ এখানে আমাদের যুক্ত হবে, এটা হচ্ছে কোলাবোরেশন, অর্থাৎ শিক্ষকদের সাথে কোলাবোরেশন করে মূলত কারিকুলামগুলো চেঞ্জ করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ সলিউশন আসবে। এই অর্থে অপশন হচ্ছে কোলাবোরেশন ছিল। ওয়ার্ডস ডিফারেন্ট স্পেলিং, দেখো ওয়ার্ডস ডিফারেন্ট ইন স্পেলিং অর্থাৎ বানানগত দিক থেকে ভিন্ন, কিন্তু তার হচ্ছে শুনতে দুইটা সেম লাগবে, অর্থাৎ বাট সিমিলার ইন সাউন্ড, শুনতে একরকম কিন্তু বানান ভিন্ন, এটাকে বলা হয় হোমোফোনস। ঠিক আছে, এটাকে হোমোফোনস বলে। সো পরবর্তী কোশ্চেনটাই যাই, দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন। এটা কাইন্ড অফ একটা ফিজিক্স টাইপের কোশ্চেন, যে হচ্ছে হুইলস চেঞ্জ হয়, এটা কি কারণে, এটা মোশনের কারণে চেঞ্জ হয়, কেমন। তারপরেরটাই আসি, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিংটা হচ্ছে সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার। তারপরে আসি প্যাসেজ। আমরা যেহেতু কোশ্চেনটা সলভ করছিলাম, তো সলভ করার টাইমে প্যাসেজের কোন কোন জায়গাগুলো ইন্ডিকেট করলে তোমরা হচ্ছে কোশ্চেনগুলো পাবা। আমরা যখন হচ্ছে তোমাদেরকে স্টোরিজ অ্যানালাইসিস করতে বলি বা কোনো কম্প্রিহেনশন সলভ করতে বলি, আমরা সর্বপ্রথম বলি যে তোমরা আগে কোশ্চেন পড়ো। সর্বপ্রথম 5টা কোশ্চেন পড়বে, 5টা কোশ্চেন পড়ার পরে ওটা মাথায় থাকবে, তারপরে তুমি যাবা হচ্ছে তোমার এই স্টোরিটা তুমি পড়বা, কারণ কোশ্চেন তোমার কাছে অলরেডি মাথায় আছে। এখন তুমি দেখো আমাদের যে কোশ্চেনগুলো আমরা আগে থেকেই পড়ছিলাম, ওই কোশ্চেনের আলোকে আমি তোমাকে কয়েকটা জায়গা দেখাই দেই। সেই জায়গাগুলো হচ্ছে মেনি ডিফারেন্ট টাইপস অফ স্মল পক্স ভার্চুয়াস ইন লিভিং স্মল মেন। এই যে দেখো, প্রথম একটা জায়গা হচ্ছে মেনি কপিস দ্যামসেলস। মেনি কপিস দ্যামসেলস বলতে এটার একটা কোশ্চেনের অ্যান্সার তুমি এখানে পাবা। পরবর্তীতে এটা একটা জায়গা আমি তোমাকে জাস্ট দেখাইলাম। তারপরে এটা দেখো, এটা হচ্ছে পরবর্তী আরেকটা, কোনটায় দেবো এটাতে, না মোছার জন্য পরবর্তী স্লাইডে যাবো যে। আচ্ছা, পরবর্তী এইটাতে আসো, অ্যাক্রস। এই যে এখানে কোভিড-19 হচ্ছে একটা কথা লেখা আছে। তারপরে আসো যে হচ্ছে স্টাডিড করোনা ভাইরাস ফর ডিকেডস, মনে রাখো ফর ডিকেডস এই কথাটা মনে রাখো। তারপরে হচ্ছে কোভিড-19কে মনে রাখো। তারপরে আগে কি দেখাইছি বলো তো, এখানে হচ্ছে মেনি কপিজ অফ দ্যামসেলস, এটা মনে রাখো। তাইলে তুমি এই 3টা কোশ্চেন অ্যান্সার এবার আসো। করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট, আচ্ছা কবে এটা প্রথম হচ্ছে ধরা পড়ে বলো। এখন অনেকের কাছে মনে হইতে পারে এটা 2019 সালে, যেহেতু কোভিড-19 লেখা আছে ওইটাই, বাট না, ওটার অ্যান্সারটা ওখানে দেওয়াই ছিল ডিকেড
ডিকেডস অ্যাগো, কারণ এটা স্টাডিড হয়েছে অনেক আগে, এটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, অর্থাৎ আইসা এটা আমাদেরকে আক্রান্ত করছে তখন, বাট এটা অনেক আগে থেকেই ছিল। সো পরবর্তী কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কোভিড-19 স্প্রেড অন এ লার্জ স্কেল। এবার আসো আমাদের এই কোশ্চেনটা, যেটা লার্জ স্কেলে কখন এটা হচ্ছে আমাদের সামনে আসছে, তখন এটা হবে হচ্ছে ইন এই যে 2020 সালে গিয়ে, এটা হচ্ছে এটা হচ্ছে 2019-এ আইসা এটাকে ডিটেক্ট করে যেটা হিউম্যান বডিতে আছে, কিন্তু লার্জ স্কেল এটা যখন স্প্রেড আউট হয়েছে এটা 2020 সালে চলে গেছিলো, যেহেতু খুবই লাস্ট মোমেন্টে ইয়ার বছরের সব শেষের দিকে এসে এটা ধরা পড়ে। তারপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর কন্টাজিয়াস, এটা সবচেয়ে মোর কন্টাজিয়াস কি হচ্ছে কোভিড-19, ঠিক আছে, আমি এটা দাগাইছিলাম ওখানে, দেখতেই পাইছো হয়তোবা। দ্য ওয়ার্ড ইনফেক্ট, এই ইনফেক্ট এইটার সিমিলার মিনিং কি দেখো, ইনফেক্ট শব্দের অর্থটা হচ্ছে ইনফেকশন মানে কি, সংক্রমিত হওয়া, মানে ওই ইনফেকশন শব্দটা আমরা সবচেয়ে বেশি পরিচিত, হ্যাঁ, ওই ইনফেক্ট থেকেই কিন্তু আমরা যখন এটাকে এভাবে লিখবো ইনফেকশন, হ্যাঁ, ইনফেকশন মানে কি সংক্রমিত হওয়া, তো এইটা থেকে তুমি আসো এই যে কন্টামিনেট, ঠিক আছে, ইনফেক্ট শব্দটা ভার্ব, কন্টামিনেট শব্দটাও ভার্ব, দুইটা সেম, সংক্রমিত করা বা সংক্রমিত হওয়া এটাকে বোঝাইছে, সো সিমিলার চাইছে কারণ আমার কন্টামিনেট হবে। হ্যাঁ, দেন তারপরে আসি, এখানে একটা হচ্ছে আমার শব্দের ব্যবহার আছে, কনজেনশনের ব্যবহার আছে, তুমি দেখতেই পাবা যে এখানেটা হচ্ছে তোমার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, শুরুর দিকে একটা সেন্টেন্স আছে, পরবর্তীতে আর একটা সেন্টেন্স আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত আমরা কি করি, আমরা এটা হচ্ছে কনজেনশন বসাই, তো এখানে অনেকগুলো কনজেনশন আছে, বাট কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কনজেনশন সেটা আমরা পরবর্তী মেইন ক্লজটা দেখলেই বুঝতে পারি। মেইন ক্লজে দেখো উইল নট আছে, আমরা তোমাদেরকে সবসময় বলি যে হচ্ছে উইল মূলত আমাদের ফার্স্ট কন্ডিশনে ব্যবহার হয়। কোন কন্ডিশনে ব্যবহার হয়? ফার্স্ট কন্ডিশনে। কেমন? তো ফার্স্ট কন্ডিশনে উইল ব্যবহার হয়, আর উইল নট যদি থাকে, উইল থাকলে আমরা কি ব্যবহার করি? ইফ ব্যবহার করি। আর যদি উইল নট থাকে তখন আমরা সেখানে কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব আনলেস। তাইলে আমার এটার অ্যান্সার হবে কি বলতো? আনলেস। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটায় যাই। পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া আছে হি ইজ এ পার্সন অফ নো ইম্পর্টেন্স। এটা তুমি দেখতে পাবা যে অনেকগুলো বড় বড় পেজে বা হচ্ছে তারা এটাকে ভিন্ন ভিন্ন অ্যান্সার দিছে। তো তোমার কাছে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মনে হইতে পারে, বাট দ্বন্দ্বের কিছু নাই, আমি খুব ক্লিয়ার করে বলি। এটা বিগত বছরেরই একটা প্রশ্ন, বাট বিগত বছরের প্রশ্নটা ছিল অফ সহ ইম্পর্টেন্স পর্যন্ত। তো যদি এটা অফ সহ দিত তাইলে আমরা এটাকে দিতাম অ্যাডজেটিভ ফ্রেজ, কেননা এখানে পার্সনকে মডিফাই করছে, এই কারণে অ্যাডজেটিভ ফ্রেজ হইতো। কিন্তু এখানে অ্যাডজেটিভ ফ্রেজ হবে না। এখানে কেন অ্যাডজেটিভ ফ্রেজ হবে না? অ্যান্সারটা এই কারণে হবে না, কারণ আমাকে এখানে বলছে শুধু নো ইম্পর্টেন্স। এই নো ইম্পর্টেন্স জায়গাটুকু কোন ফ্রেজ? তুমি দেখো এখানে একটা কি আছে বলো তো? অফ আছে না? এটাকে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। তাইলে প্রিপোজিশনের পর যদি কোনো ফ্রেজ আসে সেটা অবভিয়াসলি নাউন হবে, প্রিপোজিশন প্লাস নাউন। কারণ প্রিপোজিশন অলওয়েজ অবজেক্ট নিয়ে অভ্যস্ত, আর অবজেক্ট কখনো নাউন কিংবা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ হইতে পারে না। তো সেক্ষেত্রে প্রোনাউনের তো কোনো ফ্রেজ নাই, আছে কার? নাউনের আছে। দ্যাটস ওয়াই এটা হবে নাউন ফ্রেজ। আশা করি এখন বিভ্রান্তটা দূর হয়েছে। সো এটা অ্যাকচুয়াল উত্তর, এটা নাউন ফ্রেজই হবে, বিভ্রান্তির কিছু নাই। পরবর্তীতে যাই। চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস। এখানে ভার্ব নিয়ে কথাবার্তা হবে। পরবর্তী যে কটা প্রশ্ন আছে, হি ক্লেইমড দ্যাট হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল, অর্থাৎ সে আমার আঙ্কেলকে কখনো দেখে নাই, বাট আই নো, কিন্তু আমি জানি সে দেখছে। অর্থাৎ হি হ্যাড নেভার সিন আছে না এখানে, অর্থাৎ এখানে আই নো দ্যাট সে দেখছে, অর্থাৎ এখানকার যে হ্যাডটা তুমি জাস্ট এইটাকে ফলো করলে এটার অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আমি বলি না যে হচ্ছে আমরা ভালো আছি, হ্যাঁ তুমি কি ওখানে গেছিলা? ইয়েস আই এম, হ্যাঁ আমি গেছিলাম। ব্যাপারটা এরকম, ওই যে তুলনামূলক যারা একটু ইংরেজি হচ্ছে মুভি টুভি দেখো বা পেপার পত্রিকা পড়ো, এটা বুঝে যাবা। এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, বাট এখানে ওই যে আগের অ্যান্সারটার সাথে মিল রেখে হ্যাড অ্যান্সার করবা, এটাই উত্তরটা হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে আসি, দ্য কালার অফ হিজ আইস। হিজ আইজ হচ্ছে প্লুরাল, দ্য কালার হচ্ছে সিঙ্গুলার। অফের আগে যেটা থাকবে সেটাই হবে বাক্যের সাবজেক্ট, সেই অনুযায়ী আমার অ্যান্সার হবে ইজ। বোঝা গেল? আইসকে দেখে প্লুরাল ভাবার কোনো কারণ নাই, কারণ এটা বাক্যের অবজেক্ট পজিশনে আছে আর এটা বাক্যের সাবজেক্ট পজিশনে আছে। তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অবজেক্ট অনুযায়ী নয়। অ্যান্সার হবে ইজ। পরবর্তীতে আসো, জাস্ট বিকজ অফ ইউ আর লিভিং ইন এ হচ্ছে কনক্রিট জঙ্গল অফ সিটি। তুমি দেখো এইটুকু অংশ পুরাটা একটা
হচ্ছে পুরোটা একটা ক্লজ, ঠিক আছে? সো কোনো বাক্যের বা কোনো ভার্বের সাবজেক্ট যদি ক্লজ হয় সেই ক্লজটা সিঙ্গুলার মোডে থাকে। তো এখানে আমরা আর কাটবো, ডোন্ট কাটবো, কারণ দুইটাই প্লুরাল মোডে আছে, কেমন? তো সিঙ্গুলার মোডে থাকতে হলে এখানে ইজ হবে আর ডাজ নট হবে। সো আমরা মূলত এখানে একটা ক্লজের ভার্ব হিসেবে কোনটা নিব? ডাজ নট নিব। কেন নিব? ডাজ নট মিন ইউ আর ইন প্রিজন, ঠিক আছে? এখানে একটা অক্সিলারি ভার্বের সাথে মিল রেখে এটাকে নিতে হবে। সো ডাজ নট মিন ইউ আর ইন প্রিজন, অ্যান্সার হবে হচ্ছে তোমার এটার এ নাম্বারটা, কেমন? অ্যান্সার হবে হচ্ছে তোমার এ নাম্বারটার অ্যান্সার হবে, ওকে? পরবর্তী কোশ্চেনটাতে যাই। হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড। এখানে ওয়ার্কস হচ্ছে ভার্ব, ভার্বকে যদি কোনো শব্দ মডিফাই করে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে, অ্যান্সার হবে সি নাম্বার, সেটার অ্যান্সার হবে অ্যাডভার্ব। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি? সি শব্দের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যারেইন। এটা আমরা কম বেশি কথাবার্তায় বলি ম্যারেইন শিপ, অর্থাৎ ম্যারেইন শিপটা কেন বলা হয়, সি শিপ কেন বলা হয় না, ওটা একটা অ্যাডজেক্টিভ, মানে সিমিলার ওয়ার্ডস কাছাকাছি। ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয় এগুলোকে। হোয়াট টাইপ অফ সেন্টেন্স শি ওয়ার্কস টু স্কুল এভরি ডে বিকজ অফ। দেখো বিকজ অফ থাকলে সাধারণত এটা সিম্পল সেন্টেন্স, সরি, সিম্পল সেন্টেন্স হয়। তো এখানে কমপ্লেক্স, কম্পাউন্ড, ইম্পারেটিভ কোনোটাই হবে না। সিম্পল সেন্টেন্স যেহেতু নাই, অ্যান্সারে ডিক্লারেটিভ অপশন হবে। সো এটার অ্যান্সার হবে ডিক্লারেটিভ, কেমন? সিম্পল সেন্টেন্স থাকলে আমরা সেটাই করতাম, যেহেতু নাই আমরা এই কারণে ডিক্লারেটিভ করব। পরবর্তীটাতে যাই। ইকোট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড ড্যাশ। খুবই স্মার্ট একটা কোশ্চেন। ইকোট্যুরিজম শব্দটার শুরুতে ইকো শব্দটা দেখে মনেই হইতে পারে এটা ইকোনমিক্সের সাথে রিলেটেড, বাট ইকোট্যুরিজম ডাজেন্ট মিন যে এটা ইকোনমিক্সকে রিলেট করে। ইকোট্যুরিজম মানে হচ্ছে, ট্যুরিজম মানেই হচ্ছে টাকা কামানোর আরেকটা খাত, ঠিক আছে? সো এটা অলরেডি ইকোনমিক্সের সাথে রিলেটেড, বাট ইকোট্যুরিজম মূলত কাকে বলা হয়? যে আপনারা এনভায়রনমেন্টকে কাজে লাগায় যে ট্যুরিজমটার কথা বলছেন, এনভায়রনমেন্ট ঠিক রাখবেন, সব কিছু ঠিক রাখবেন, সব কিছু ঠিক রেখে আপনি ট্যুরিজম করেন, সেটাকে বলা হয় ইকোট্যুরিজম। তো আমার এখানে মূল ফাংশন হচ্ছে এনভায়রনমেন্ট। বাচ্চাদেরকে এটা জানতে চাওয়া হয়েছে যে ইকোট্যুরিজমের যেই একদম পোটেনশিয়াল ইফেক্ট এনভায়রনমেন্ট, এটাকে ঠিক রেখে আপনি সব কিছু করতেছেন কিনা সেটা। এখানে ইকোনমিক্সের কোনো সম্পৃক্ততা নাই। সো অনেকেই ইকোনমিক্স অ্যান্সার দিছে, সেটা তোমরা যেরকম ভাবছো ইকোনমিক্স হইতে পারে, তারাও ভাবছে ইকোনমিক্স হইতে পারে, বাট ইন ডেপথ অফ দিস কোয়েশ্চেন ইজ রিলেট টু এনভায়রনমেন্ট, ওকে? এটা বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এখানে অ্যান্সার এনভায়রনমেন্ট হবে, এটা শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে I am waiting for Shreya who should have arrived at the station dash now. এখানে দেখো মনে হইতে পারে এখানে প্রিপোজিশনের দরকার নাই, অ্যারাইভড এর সাথে অ্যাড বসে গেছে, এখানে প্রিপোজিশনের দরকার কি? এখানে প্রিপোজিশনের দরকারটা এই কারণে আছে যে বলা হয়েছে I am waiting for Shreyas, অর্থাৎ আমি এখন কার জন্য ওয়েট করতেছি? শ্রেয়ার জন্য ওয়েট করছি। তার এতক্ষণে স্টেশনে উপস্থিত হওয়ার উচিত ছিল। এই যে এতক্ষণে কথাটা, এটা এখানে বাই না বসাইলে আসবে না, অর্থাৎ দ্য স্টেশন বাই নাও, অর্থাৎ এতক্ষণে তাকে এখানে থাকা উচিত ছিল। ওই এতক্ষণে কথাটা আনতে হলে তোমাকে এখানে বাই বসাইতে হবে, ঠিক আছে? সো এটার অ্যান্সার হবে কি বলতো? বাই হবে। পরবর্তী প্রশ্নে আসো। কমান্ড, এখানে দেখো কমান্ড ইংলিশ, ঠিক আছে? এটা কমান্ডের সাথে অফ বসে, অনেক জায়গায় পাবো, অনেক বইতে আছে। সো এটার অ্যান্সার হবে কমান্ড অফ। কমান্ড অফ মানে দক্ষতা, কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে কি দক্ষতা থাকা। তো কমান্ড অফের সাথে আমরা হচ্ছে সামথিং ব্যবহার করি। সামথিং মানে তোমার যেই বিষয়ের উপরে দক্ষতা থাকতে পারে সেটাই বসতে পারে। এখানে ইংরেজির কথা বলা হয়েছে, ইংলিশ, ফ্রেঞ্চ হইতে পারে, দ্য ফ্রেঞ্চ, এরকম যেটাই হোক সেটাই হবে। তো কমান্ড অফ প্লাস সামথিং, অ্যান্সার হবে অফ। পরবর্তী কোশ্চেন দেখো। অ্যাজ এ পেসমেকার, পেসমেকার মানে শান্তিপ্রিয় হিসেবে তুমি কি করবা? ঝগড়া থেকে সবসময় এড়িয়ে থাকবা, ঝগড়াকে সবসময় এড়ায় চলবা। তো এড়ায় চলতে হলে এটাকে অ্যান্সার করতে হবে হেড অফ। হেড অফ মানে হচ্ছে কি? এড়ায় চলা, ঠিক আছে? হেড অফ মানে হচ্ছে এড়িয়ে চলা, অর্থাৎ তুমি ঝগড়া দেখছো, এটা থেকে তুমি দূরে চলে যাবা। তো হেড অফ এর ক্যামব্রিজ মিনিংসটা হচ্ছে ডিপার্ট। ডিপার্ট মানে তুমি ভাববা ত্যাগ করা, ত্যাগ করা মানে একই কথা। তো ত্যাগ করা মানে এড়ায়া চলা, ঠিক আছে? ত্যাগ করা মানে কি? এড়ায়া চলা। পরবর্তীতে আসো। শি স্লেভস ইন দ্য কিচেন এভরিডে। এখন স্লেভস কথাটা শুনেই মনে হইতেছে কৃতদাস টাইপস, না। এই যে স্লেভসের সাথে যদি তুমি আওয়ে যোগ করো, এটার মানে হয়েছে স্লেভস হবে মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা।
কঠোর পরিশ্রম, ঠিক আছে, কঠোর পরিশ্রম করা, অর্থাৎ সে কিচেনে অর্থাৎ রান্নাঘরে প্রতিদিন কঠোর পরিশ্রম করে। স্লেভস আওয়ে দাসত্ব করা মনে হইতে পারে, বাট দাসত্ব কিচেনে কেউ দাসত্ব করতে যায় না। ইটস মিনস যে সে হচ্ছে প্রতিদিন রান্নাঘরে অনেক কঠোর পরিশ্রম করে, এই অর্থে এই ফ্রেজের মিনিংটা হবে হচ্ছে স্লেভস আওয়ে। কেমন? পরবর্তী কোয়েশ্চেন। তো এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এটার অ্যান্সার দাঁড়াচ্ছে ডি, আওয়ে। এরপরেটা আসো, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এটা আমাদের টেক্সট বই থেকে হুবহু কমন আসছে। সো লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এই যে ব্রোকেন উইং বার্ডের সাথে অ্যাজ লাইক দেন ছাড়া তুলনা বুঝেছে লাইফের সাথে, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হবে মেটাফোর। ঠিক আছে, মেটাফোর অ্যান্সার হবে। পসিবলি সিনোনিম অফ 45, 45 শব্দের সাথে হচ্ছে সিনোনিম অ্যান্সার হবে হচ্ছে ডিফেন্ড। কেমন? এই হচ্ছে আজকে আমাদের ইংরেজি অংশের সলভ। সো প্রশ্ন কঠিন হয়েছে নিঃসন্দেহে, সহজ কোশ্চেন না, ইলাবোরেটেড ভোকাবুলারি বেসড এবং সেন্স বেসড কোশ্চেন। যারা ইংরেজি চর্চা না করে তাদের পক্ষে এই প্রশ্নে 12 থেকে 15 পাওয়া একটু কষ্টসাধ্য। ঠিক আছে, তো যারা পাইছো বা যারা মিলাইছো ভালো করছো, তাদেরকে সবাইকে শুভকামনা। আজকে সন্ধ্যার দিকে আমাদের একটা হচ্ছে কাটমার্কস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা লাইভ আছে, তোমরা সেটাতে সবাই যুক্ত হবে এই প্রত্যাশা আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী হচ্ছে কৃষিগুচ্ছের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হও, ভালো পরীক্ষা দাও। আমরা তোমাদের সাথে থাকবো, সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের পাশেই থাকো, আসপেক্ট সিরিজের সাথে থাকো।